বেসিক্যালি আজকে আলোচনা করব। এর মধ্যে দেখেন যে খ বিভাগে এই যাবৎ যে প্রশ্নগুলো আসছে এই চ্যাপ্টার থেকে সেগুলো হচ্ছে দেখাও যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডেল ইউ ডেল ভি টি এর সাপেক্ষে ইকুয়াল 0, এটা হচ্ছে 13 সাল এবং 17 সালে আসছিল। একইভাবে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাপগতীয় বিভব ফাংশনের সংজ্ঞা দাও। তো আমরা প্রথমে এই 4টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন আমরা পড়বো হচ্ছে এইটা, তাপগতীয় বিভব ফাংশন গুলোর সংখ্যা দাও। কারণ হচ্ছে কি, এই প্রশ্নটা যদি আমরা পড়ি তাহলে আমাদের এই প্রশ্ন এবং এই প্রশ্নতে কাজে লাগবে। এবং এই প্রশ্নতে কিছু বিষয় আছে, যে এই প্রশ্নগুলোতে কিছু বিষয় আছে যেগুলা এখান থেকে আমাদের ধারণা থাকতে হবে। এখানকার ধারণা যদি থাকে তাহলে এই প্রশ্নগুলোতে সহজেই আমরা বলে দিতে পারবো যে এই প্রশ্নতে আমরা কিছু বিষয় শিখে আসছি যেগুলা এই প্রশ্নগুলোতে কাজে লাগতেছে, যেমন 3 নাম্বার, 4 নাম্বার কিংবা 1 নাম্বারে। হ্যাঁ, তাহলে আমরা প্রথম প্রশ্নটা শুরু করি। প্রথম প্রশ্ন বলতে আমরা প্রথমে 2য় নাম্বার প্রশ্নটা শুরু করি, যে তাপগতীয় বিভব ফাংশন গুলার সংখ্যা দাও। আসলে তাপগতীয় বিভব ফাংশন, তাপগতীয় চলক আমরা হচ্ছে মূলত 4টা জানছিলাম আগে থেকে। একটা কি, আয়তন, চাপ, এরপর হচ্ছে তাপমাত্রা, আর একটা হচ্ছে এন্ট্রপি। ঠিক আছে, তো এই 4 প্রকার চলরাশি ছাড়াও আরো কিছু অপেক্ষক আছে যেগুলাকে বলা হচ্ছে তাপীয় বিভব, তাপগতীয় বিভব ফাংশন বা তাপগতীয় অপেক্ষক। যেমন এখানে দেখেন যে কোন সিস্টেম সম্পর্কে জানতে হলে আমাদের নির্দিষ্ট কতগুলো চলরাশির মান অবশ্যই জানতে হবে। এসব চলরাশি হলো, একটা হচ্ছে চাপ, আয়তন, তাপমাত্রা, তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ হয় এবং এন্ট্রপিকে এস দ্বারা প্রকাশ করা হয়। এগুলো আগে থেকে আমরা জানি, কিন্তু এর বাইরে আমাদের আরো কিছু অপেক্ষক জানতে হবে। সেগুলো হচ্ছে কি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে যে সকল অপেক্ষক পাওয়া যায় এরা হলো অন্তস্থ শক্তি। অন্তস্থ শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, আপনারা এটা জানেন, এবং এনথালপি এটাকে প্রকাশ করা হয় এইচ দ্বারা। আর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা যে অপেক্ষক গুলা পাবো সেগুলো হচ্ছে, একটা হচ্ছে হেলমহোল্টজের ফাংশন, এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়, আর গিবসের ফাংশন এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে আমরা যে কথাগুলো বলছিলাম যে ইউ, এইচ, এফ, জি, এগুলার কিছু সূত্র আছে, সেই সূত্রগুলা আমাদের ধারণা থাকতে হবে আর কি। তো সূত্রগুলা কি কি, এটা মূলত বর্ণনামূলক প্রশ্ন, এটা আপনাদেরকে পড়ে নিতে হবে। আমি একটু সূত্রগুলা দেখাই আপনাদেরকে। যে অন্তর্নিহিত শক্তি যে ইউ দ্বারা প্রকাশ করা হয় এটাকে ডি ইউ সূত্র আমাদের লিখবো, যে ডি ইউ ইকুয়াল ডি কিউ মাইনাস পি ডিভি। ঠিক আছে, আর আপনার হচ্ছে এফ এর যে সূত্র, যদি আমাদের এফ ইকুয়াল কখনো সূত্র লিখি তাহলে আমরা এই সূত্রটা লিখতে পারবো যে এফ ইকুয়াল ইউ মাইনাস টি এস। আবার এনথালপি এইচ ইকুয়াল আমরা লিখতে পারবো ইউ প্লাস পিভি, এবং গিবসের অপেক্ষক যেটাকে জি দ্বারা প্রকাশ করা হয় এই জি ইকুয়াল আমরা লিখতে পারবো আবার যে এইচ মাইনাস টি এস। ঠিক আছে, তো এই 4টা যে সূত্র, এই 4টা সূত্র আপনাদের মুখস্থ থাকতে হবে। এখন এইটা মূলত প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর আমি আপনাদেরকে অ্যাটাচ করে দিয়েছি পিডিএফ এর সাথে। প্রশ্নটা একটু আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। এখন আমরা যে সূত্রগুলো দেখলাম এই সূত্রগুলো আমাদের বাকি প্রশ্নগুলোতে কাজে লাগবে। তাহলে আমাদের নেক্সট যে প্রশ্নটা আমরা এখন হচ্ছে সিলেক্ট করব সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। দেখেন এটা একটু বুঝতে হবে আপনাদেরকে। দেখাও যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে ডেল ইউ ডেল ভি টি এর সাপেক্ষে, টি যখন স্থির আর কি, তো এটা ইকুয়াল 0 আমরা প্রমাণ করি। হ্যাঁ, তো প্রমাণ আমরা শুরু করব। প্রথমেই দেখেন প্রশ্নটা, এটা অনেকভাবে প্রমাণ করা যায়। তো আমাদের বই বইয়ে যেটা আছে আমরা সেটাই সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তো সব সময় যেটা বলে থাকি যে আমি, যে যে কোনো প্রমাণ বা উপপাদ্য বা থিওরি যেগুলা আছে এগুলা প্রমাণ করতে হলে প্রথমে আমাদেরকে কিছু জিনিস আগে থেকেই জানা থাকতে হবে, অথবা কিছু জিনিস মনে করে নিতে হয় অথবা ধরে নিতে হয়। তেমনই ভাবে আমরা এই প্রশ্নটার ক্ষেত্রেও প্রথমে কিছু জিনিস ধরে নেব এবং সেখান থেকে আমরা এটা প্রমাণ করব। তো প্রথমে আমরা বলছি যে মনে করি 1 মোল গ্যাসের চাপকে প্রকাশ করা হয় পি দ্বারা, আয়তনকে প্রকাশ করা হয় ভি দ্বারা, তাপমাত্রাকে প্রকাশ করা হয় টি দ্বারা, এবং অভ্যন্তরীণ শক্তিকে প্রকাশ করা হয় কি দ্বারা, ইউ দ্বারা। যথাক্রমে এখানে এগুলাই লেখা হয়েছে আর কি, পি ভি টি ইউ। ঠিক আছে, এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি জানি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা জানি যে ডি কিউ ইকুয়াল ডিউ প্লাস পি ডিভি, এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ঠিক আছে, তো এই সূত্র আপনাদের যদি মুখস্থ না থাকে তাহলে তো আহ হবে না। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা এটা পাইছি, এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র যখন দেখানো হয়েছে তখন এটা কিন্তু বলা হয়েছিল।
তো এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা পাই কি ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস পিডিপি, আপনারা এটা জানেন। এখন দেখেন যে আমরা জানি ম্যাক্সওয়েলের একটি তাপগতীয় সম্পর্ক, এই যে এটা আবার হচ্ছে সূত্র, ঠিক আছে। ম্যাক্সওয়েলের তাপগতীয় সম্পর্ক এটা এখানে বলেই দেওয়া হয়েছে যে ম্যাক্সওয়েলের একটি তাপগতীয় সম্পর্ক এটা। তো আপনাদের যখন এই প্রশ্নগুলো করবেন তখন অবশ্যই এগুলো জানা থাকতে হবে, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এইটা মুখস্থ থাকতে হবে। এবং আমরা এই প্রমাণটার জন্য প্রথমের দিকে আমরা ধরে নিচ্ছিলাম যে এইগুলা, এরপরে আমাদের নেক্সট স্টেপ যেটা আসলো সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তাপগতীয় সম্পর্কটা আমাদেরকে লিখতে হবে। এই ম্যাক্সওয়েলের তাপগতীয় সম্পর্ক আমরা আপনাদেরকে এই চ্যাপ্টারের গ বিভাগের প্রশ্ন আসে, সেখান থেকে আমরা দেখাবো, এটা অবশ্য প্রমাণ করে দেখাবো যে কিভাবে আসে। তো এখন আপনাদেরকে এটা সূত্র হিসেবে মনে রাখতে হবে, মুখস্থ করে নিতে হবে, হ্যাঁ। যে ডেল পি ডেল টি এটা হচ্ছে ভি যখন স্থির, তখন ডেল এস ডেল ভি এটা হচ্ছে টি স্থির তখন। তো এইটা হচ্ছে কি ম্যাক্সওয়েলের একটি তাপগতীয় সম্পর্ক, এটা আমরা লিখে নিলাম। এটা লিখে নেওয়ার পর এখন আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমরা উভয় পক্ষে টি দ্বারা গুণ করে দিব, এই পাশেও টি দেবো এই পাশেও টি নিব, ঠিক আছে। এই জন্য এখানে দেখেন এখানে আমরা শুধু কাজটা করছি এটা, যে উভয় পাশে আমরা টি নিয়েছি, উভয় পাশে টি দ্বারা গুণ করে দিয়েছি এখান থেকে। এখন একটা বিষয় হচ্ছে সেটা দেখেন যে এই যে এখানে আমাদের যে যে মানটা আছে এটাকে ভাঙায় আমরা এটা লিখতে পারি। কিভাবে লিখতে পারি আমি যদি একটু দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে আমরা একটা সূত্র আবার জানি এন্ট্রপির পরিবর্তন, ঠিক আছে। এন্ট্রপির পরিবর্তন আমাদের হচ্ছে সূত্রটা কি ছিল, যে আমি যদি আপনাদেরকে দেখাই একটু এন্ট্রপির পরিবর্তনের সূত্রটা, হ্যাঁ এন্ট্রপির পরিবর্তনের সূত্রটা আমি যদি আপনাদেরকে দেখাই একটু দেখেন, যে এই যে ডিএস ইকুয়াল ডি কিউ ডিভাইডেড বাই ডিটি এটা লেখা যায়, অথবা ডি কিউ ইকুয়াল লেখা যায় টিডি এস। এখন আমার এখানে দেখেন বিষয়টা, যে ডি কিউ এর পরিবর্তে লেখা যায় টিডিএস, অথবা টিডিএস যদি থাকে সেখানে লিখতে পারবো আমরা ডি কিউ। তো সেখান থেকে আমরা এখানে সেই কাজটা করব, যে এই যে এখানে দেখেন টি ডেল এস, ঠিক আছে। ডিএস এবং ডেল এস বিষয়টা একই, মানে অন্তরীকরণ, এটা কি অন্তরীকরণ, এটা হচ্ছে আংশিক অন্তরীকরণ। তো ডেল এর যখন আমরা তুলনা করব তখন তো ডেল লিখবো আমরা, এই জন্য টি ডেল এস আমরা একটু আগেই দেখলাম যে টি ডি এস ইকুয়াল আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এই যে এটা লিখতে পারি ডি কিউ। তাহলে আমরা সেটাই লিখছি এখানে, যে ডেল কিউ লিখছি এখানে, উপরে কি লিখছি, এই যে ডেল কিউ, এই জন্য আসছে ডেল এস এর পরিবর্তে, এখানে কিন্তু টি এখানে কিন্তু নাই, ঠিক আছে। আমি যদি সবকিছু ক্লিয়ার করে দেই তাহলে দেখেন এখানে টি আছে, এটাকে ভাঙে আমরা এইটা লিখছি যেখানে টি নাই, কারণ কি টি ডেল এস এর পরিবর্তে আমরা লিখতে পারি ডেল কিউ। আর এখানে যা ছিল তাই আছে, ডেল ভি এটা যা ছিল তাই আছে। এখন আরেকটা বিষয় সেটা আবার দেখেন, যে একটু আগে আমরা লিখছি কি, যে ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস পি ডিভি, এটাকে যদি আপনি ডির পরিবর্তে যদি ডেল লেখেন তাহলে ডেল কিউ ইকুয়াল ডেল ইউ প্লাস পি ডেল ভি লিখতে পারবেন, ঠিক আছে, একই কথা। তো এই ডি কিউ এর পরিবর্তে আমরা এটা লিখবো যে ডেল ইউ প্লাস পি ডেল ভি, ঠিক আছে। আর ডিভাইডেড বাই এখানে ডেল ভি যেটা ছিল সেটাই আছে। আশা করি এই লাইনটা বুঝতে পারছেন। তাহলে আমি আরেকবার যদি রিভিউ করি, আমরা হচ্ছে এটা ম্যাক্সওয়েলের তাপগতীয় একটা সম্পর্ক লিখছি, সেখান থেকে আমরা উভয় পাশে টি প্রয়োগ করছি, এই টি প্রয়োগ করার পর আমরা এই যে টি ডেল এস এর পরিবর্তে আমরা লিখতে পারছি ডেল কিউ, এবং এই ডেল কিউ এর পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি ডেল ইউ প্লাস পি ডেল ভি। ওকে, তো এটা যদি আমরা লিখতে পারি এখন এই পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা নাই, অর্থাৎ এইটাকে ভাঙায় এটা লিখছি, আবার এইটাকে ভাঙায় এটা লিখছি, ঠিক আছে। এখন দেখেন, এখন তাহলে আমরা এটা যা আছে তাই থাক এখানে, আর এখান থেকে আমরা আবার এটাকে যদি ভাঙাই দেই আরেকটু, সেটা হচ্ছে কি, যে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ভি প্লাস, এটাকে যদি ভাঙাই, ঠিক আছে, ডেল ভি প্লাস আমরা এটাকে লিখতে পারবো আবার, যে পি ডেল ভি ডিভাইডেড বাই, এই যে ডেল ভিটা এখানেও লিখতে হবে ডেল ভি। তাহলে দেখেন এইটা যে কথা, এটাও কি একই কথা। তাহলে এখানে আমরা যদি এই যে ডেল ভি আর ডেল ভি কাটে দেই তাহলে এখানে কি থাকে, শুধু পি থাকে। এই কারণে এখানে লেখা হয়েছে পরের লাইনে যে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ভি, ডিভাইডেড বাই বলতে ডেল ইউ ডেল ভি, হ্যাঁ,
প্লাস পি। তাহলে পি কেন আসছে? কারণ কি এক্সট্রা এই যে ডেল ভি, এখানকার ডেল ভি কাটে গেছে, ঠিক আছে, শুধু পি ছিল, পিটা এখানে রাখছি। তাহলে এটাকে সমীকরণ নাম্বার, আপনারা যখন লিখবেন এটাকে সমীকরণ নাম্বার 1 দিবেন। কি দিবেন? সমীকরণ নাম্বার 1। এখন এখান থেকে আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে কি, এই পিটাকে যদি আমরা এই পাশে পার করে দেই তাহলে কি হবে আমাদের? এই পাশে প্লাস ছিল, এই পাশে মাইনাস হবে। তাহলে টি ডেল টি মাইনাস পি, এটা হবে। তাহলে এটা কি ইকুয়াল হবে? এই যে ডেল ইউ ডেল ভি, এটা ইকুয়াল, তাহলে এটা হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন যে আদর্শ গ্যাসের সমীকরণ, এটার দরকার নাই। বলবেন যে আদর্শ গ্যাসের জন্য, আদর্শ গ্যাসের সমীকরণ আপনারা আগে থেকেই জানেন, সেটা কি, যে পিভি ইকুয়াল আর টি। এটা কি আদর্শ গ্যাসের সমীকরণ, যেখানে এই আরটা কিন্তু হচ্ছে ধ্রুবক, ঠিক আছে, এই আরটা ধ্রুবক। কি এটা? ধ্রুবক। ওকে। এখন আমরা যদি উভয় পাশে আবার হচ্ছে ডেল প্রয়োগ করি, তাহলে কি হয় সূত্রটা? আমরা যদি আহ এখানে প্রথমে আংশিক অন্তরীকরণ করি, যে দেখেন, যে এটা একটু দেখেন, এটা একটু বোঝার বিষয়। এই যে লাইনটা আছে, এটাকে আমরা আংশিক অন্তরীকরণ করব। তো এটাকে যদি আমরা একটু ভাঙে নেই, তাহলে কি লিখতে পারবো? পি ইকুয়াল, আমরা ভিটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? আর ভি, এখানে আমরা টি রাখতে পারি, ঠিক আছে, এটাকে ভাঙে রাখলাম। তো এই টিটা কি উপরের সংখ্যা গুণ অবস্থায় আছে, অর্থাৎ এটাকে এভাবে লেখা যায় আর টি ডিভাইডেড বাই ভি। এটা যে কথা, এটাও কি একই কথা। এখন আমরা যদি আহ আংশিক অন্তরীকরণ করি টি কে নিয়ে, তাহলে আমরা লিখতে পারবো এখানে ডেল পি ডিভাইডেড বাই ডেল টি, ঠিক আছে। আমরা ভি কে স্থির রাখবো ইকুয়াল, আমরা তাহলে এখানে কি করতে পারবো? আর ডিভাইডেড বাই ভি, তাহলে ডেল আমরা প্রয়োগ করতেছি, একবার আংশিক অন্তরীকরণ করব, তাহলে ডেল টি ডিভাইডেড বাই এই যে এই পাশে ডেল টি নিচে না, তাহলে এখানেও আমরা লিখবো কি ডেল টি। তাহলে এই ডেল টি আর এই ডেল টি যদি কাটে যায়, তাহলে কি থাকবে? শুধু আর ডিভাইডেড বাই ভি। কি ইকুয়াল থাকবে? ডেল পি ডেল টি ইকুয়াল আর ডিভাইডেড বাই ভি। এই জন্য এখানে আসছে যে, সুতরাং ডেল পি ডেল টি ইকুয়াল, দেখেন এই যে আমাদের 1 নং যে সমীকরণ, এই যে এখানকার যে আমাদের 1 নম্বর সমীকরণ, সেই 1 নম্বর সমীকরণটা একটু দেখেন, আমি আপনাদেরকে এখানে 1 নাম্বার দিতে বলছিলাম, তো এইটা যে কথা, এই নিচের লাইনটা, এটাও কি একই কথা, ঠিক আছে। আপনারা এখানে অথবা এখানে যে কোনো জায়গায় 1 নম্বর সমীকরণ দিয়ে নেবেন। তো এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, যে এক, এই যে এখানকার যে মান, এই মানটাকে আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে এইটা কিসের মান বলেন তো? এটা হচ্ছে এই যে ডেল পি ডেল টি, এটার মান পাইছি আমরা হচ্ছে আর ডিভাইডেড বাই ভি। তাহলে এখানে দেখেন কি আছে, ডেল ইউ ডেল ভি, ডেল ইউ ডেল ভি, এখানে টি ছিল, যা আছে তাই লিখছি, ইকুয়াল, এই যে টি ছিল এখানে, এই টি লিখছি। আর এই যে ডেল পি ডেল টির পরিবর্তে আমরা কি লিখতে পাইছি? এখানে মান পাইছি আর ডিভাইডেড বাই ভি। তাহলে আর ডিভাইডেড বাই ভি, এরপর হচ্ছে মাইনাস পি, যা ছিল মাইনাস পি লিখছি। এই পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা নাই? এখন দেখেন, এই পর্যন্ত যদি কারো কোনো সমস্যা নাই থাকে, তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেট করি আর একটু, তাহলে কি পাই দেখেন, সেটা হচ্ছে যে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে এটাকে লিখতে পারি যে টি আর ডিভাইডেড বাই ভি মাইনাস পি। এখন আমরা এই যে পি ভি ইকুয়াল লিখতে পারি কি আর টি, বা পি ইকুয়াল আমরা কি লিখতে পারি? আর টি ডিভাইডেড বাই ভি। তাহলে এটাই যদি হয়, তাহলে এই যে এই যে টি আর ডিভাইডেড বাই ভি, টি আর ডিভাইডেড বাই ভি, এটার মান কি পাইলাম? পি পাইলাম। টি আর ডিভাইডেড বাই ভি, এটার মান কি? পি। তাহলে আমরা এখন লিখতে পারবো এখানে দেখেন, যে এই যে এটার মান হচ্ছে পি মাইনাস পি ইকুয়াল কি? 0। এই জন্য এখানে কি আসছে? 0 আসছে, ঠিক আছে, যে পি ভি ডিভাইডেড বাই ভি মাইনাস মাইনাস কি আসছে? এখানে দেখেন যে মাইনাস পি ইকুয়াল 0, অথবা আপনারা এটাকে ওইভাবেও লিখতে পারেন, আমি যেটা দেখাইলাম এখানে থেকে, যে এই যে টি আর ডিভাইডেড বাই ভি ইকুয়াল কি? পি, ঠিক আছে।
এটাও আপনারা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, অথবা এই যে টি আর, এই টি আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, পি ভি, এই জন্য এখানে পি ভি আসছে। ঠিক আছে, তো পি ভি ডিভাইডেড বাই কি ভি যদি হয়, তাহলে এখান থেকে এই ভি কাটে যায়, তাহলে এখান থেকে পি থাকে, পি মাইনাস পি ইকুয়াল কি 0। আশা করি বুঝতে পারছেন, যে কোনো ভাবে হোক ক্যালকুলেশন বুঝলেই হলো আপনারা। তাহলে ফাইনালি আমরা প্রমাণ করতে পারলাম যে ডেল ইউ ডেল ভি আর ইকুয়াল কি 0। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। তো আশা করি আমাদের এই প্রমাণটা বুঝতে পারছেন। তাহলে আমাদের আজকের এই প্রশ্নটা এখানে শেষ হচ্ছে। আমরা নেক্সট ক্লাসে নেক্সট প্রশ্নগুলো পড়বো ইনশাল্লাহ। নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, দুইটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে একটা নার্স এর তাপতত্ত্ব বিবৃত ও ব্যাখ্যা করো, আর একটা প্রশ্ন আছে যে গিবস হেলমহোল্টজের সমীকরণ প্রতিপাদন করো। এই দুইটা প্রশ্ন আমরা হচ্ছে খুব সহজভাবে শিখবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কম জেট মেডিকেল স্কুলে আপনাদেরকে স্বাগতম। আমরা অনার্স প্রথম বর্ষের নন মেজর ফিজিক্স 2 এই বইটির চ্যাপ্টার 7 করতেছিলাম। চ্যাপ্টার 7 এর আমরা 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্নগুলো সমাধান করেছি এর আগের ক্লাসগুলোতে। আজকে আমরা এই 4 নাম্বার যে প্রশ্নটা আছে, গিবস হেলমহোল্টজের সমীকরণ প্রতিপাদন করো, তো এই গিবস হেলমহোল্টজের সমীকরণটা প্রতিপাদন করব। তো এই গিবস হেলমহোল্টজের সমীকরণ প্রতিপাদন করার আগে আমাদেরকে আগে থেকেই 4টা সূত্র জানা থাকতে হবে আর কি। সেই সূত্রগুলো হচ্ছে তাপ বিভব ফাংশনের যে অপেক্ষক ছিল, তাপগতীয় বিভব ফাংশন, এখান থেকে এই সূত্র 4টা আগে থেকে একটু মুখস্থ থাকতে হবে। যেমন এই যে ডি ইউ ইকুয়াল লেখা যায় ডি কিউ মাইনাস পি ডিভি, অথবা ডি কিউ ইকুয়াল লিখতে পারবো আমরা যে ডি ইউ প্লাস পি ডিভি। হ্যাঁ, এটা একটা সূত্র। এরপর হচ্ছে দ্বিতীয় সূত্র আমাদের লাগবে যে এফ ইকুয়াল লেখা যায় ইউ মাইনাস টি এস। ঠিক আছে, এরপরে এইচ এর সূত্র লাগবে, এনথালপি কে প্রকাশ করা হয় এইচ দ্বারা, এটা সূত্র হচ্ছে ইউ প্লাস পিভি। এবং গিবসের যে অপেক্ষক জি ইকুয়াল এইচ মাইনাস টি এস, এই সূত্রটা জানা থাকতে হবে। এই 4টা সূত্র আপনাদের জানা থাকতে হবে আগে থেকেই। তো এর আগের ক্লাসগুলোতেও বারবার করে আমি এগুলা দেখাইছি, এরপরও আজকে ওটা দেখাইলাম, কারণ হচ্ছে কি আমাদের এগুলা এখনই লাগবে। তাহলে গিবসের সমীকরণ প্রতিবেদনের জন্য প্রথমে বাংলা কিছু লেখা লিখে নিতে হবে। প্রথমে আমরা বলছি যে গিবস হেলমহোল্টজের সমীকরণ প্রতিবেদন করব আমরা। হ্যাঁ, যে গিবস হেলমহোল্টজের সমীকরণ প্রতিবেদন করব। তো দেখেন যে অন্তর্নিহিত শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, এটা আপনারা জানেন, এবং সুপ্ত শক্তি টিএস এর অন্তরককে হেলমহোল্টজের মুক্ত শক্তি, মানে হেলমহোল্টজের মুক্ত শক্তি ফাংশন, এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়, একটু আগে যে দেখাইলাম। অর্থাৎ এফ ইকুয়াল যে সূত্র একটু আগে দেখাইলাম যে এফ ইকুয়াল ইউ মাইনাস টিএস, ঠিক আছে, একটু আগেই দেখাইলাম সূত্রটা যে এফ ইকুয়াল ইউ মাইনাস টিএস লেখা যায়, এটা হচ্ছে অপেক্ষক। আর হেলমহোল্টজের অপেক্ষকের সাথে হেলমহোল্টজের অপেক্ষকটা কি বলেন তো? এই হেলমহোল্টজের অপেক্ষকটা হচ্ছে কিন্তু এফ। এই যে হেলমহোল্টজের অপেক্ষক হচ্ছে এফ, এই এফ এর সাথে, ঠিক আছে, এফ এর সাথে মানে কি, এফ এর সাথে প্লাস, এফ এর সাথে বহিস্থ কাজ যুক্ত করলে, বহিস্থ কাজটা কি, ডব্লু, বা ডব্লু ইকুয়াল লেখা যায় আবার হচ্ছে কি পিভি। যে অপেক্ষক পাওয়া যায় তাকে গিবস অপেক্ষক বলা হয়। তাহলে গিবস অপেক্ষককে জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে হেলমহোল্টজের অপেক্ষক মানে এফ, এফ এর সাথে যদি আমরা পিভি যোগ করি তাহলে জি পাবো। এই জন্য আমরা এখানে লিখছি যে কি জি ইকুয়াল এফ প্লাস পিভি, এখানে লিখে দেওয়া আছে যেখানে পিভি ইকুয়াল ডব্লু বা কাজ। ঠিক আছে, এখন দেখেন আমরা একটু আগে দেখলাম কি যে এফ, এই যে এফ ইকুয়াল কি পাওয়া যায়, ইউ মাইনাস টিএস। তাহলে এই এফ ইকুয়াল আমরা লিখলাম ইউ মাইনাস টিএস, এটা আমরা লিখলাম এখানে। এখন এটা যদি লিখি গিবসের অপেক্ষক জি, এটা হচ্ছে বাংলা লেখা লিখে নেবেন যে গিবসের অপেক্ষক জি শুধু কার্যকারী পদার্থের উপর নির্ভরশীল একটি পূর্ণ বিভেদক। অর্থাৎ এই জিটা শুধুমাত্র কার্যকারী যে পদার্থ এটার উপরে নির্ভরশীল, অন্য কোনো ব্যবস্থায় নির্ভরশীল না। এখন আমরা জানি গিবসের অপেক্ষক জি ইকুয়াল সূত্র, সবার শেষে যে সূত্রটা ছিল আমি দেখাইছিলাম যে জি ইকুয়াল
এইচ মাইনাস টিএস, একটু আগে যে প্রথমেই যখন দেখাইলাম চারটা সূত্র তখন কিন্তু এটাও দেখাইলাম। তো এটাকে সমীকরণ নাম্বার আমরা 1 দেব, এবং এনথালপিকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, এনথালপি ইকুয়াল ইউ প্লাস পিভি লেখা যায়। এটাকে সমীকরণ নাম্বার 2 দিয়ে নেব। হ্যাঁ, এখন 1 আর 2 হতে কি পাচ্ছি, তাহলে দেখেন 1 নম্বর সমীকরণ জি ইকুয়াল এটা আর এইচ ইকুয়াল এটা, তাহলে জি ইকুয়াল এইচ এর যে মান, তাহলে এইচ এর মানটা ইউ প্লাস পিভি আমরা লিখে দিতে পারি না? তাহলে জি ইকুয়াল এই যে ইউ প্লাস পিভি, ইউ প্লাস পিভি, এই যে এইচ এর জায়গায় বসাইলাম, এটা মাইনাস টি এস যা আছে তাই থাকবে। আশা করি এটা বুঝতে পারছেন। এখন দেখেন একে অন্তর্কলন করলে পাই, এটাকে যদি আমরা অন্তর্কলন করি অর্থাৎ ডি প্রয়োগ করি, ঠিক আছে, পুরোটাকে ডি প্রয়োগ করব আমরা। ডি প্রয়োগ করলে কি পাবো, এখানে ডিজি, ঠিক আছে, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ডি ইউ, আর এটা আছে এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে ইউ ইউ ভি সূত্র হবে, অর্থাৎ ইউ ঠিক ভি এর অন্তরীকরণ, আবার ভি ঠিক ইউ এর অন্তরীকরণ, তাহলে ডি ইউ লিখছি, পি ঠিক ভি এর অন্তরীকরণ মানে ডিভি প্লাস সূত্রে কি প্লাস, তাহলে ইউ ভি এর সূত্রটা কি, ইউ ঠিক ভি এর অন্তরীকরণ প্লাস ভি ঠিক ইউ এর অন্তরীকরণ। তাহলে এই ইউ মানে কি, এখানে ইউ মানে কিন্তু পি, ঠিক আছে, এই জন্য কি পি ঠিক ভি এর অন্তরীকরণ মানে ডিভি প্লাস এবার কি ভি ঠিক এই যে ভি ইউ এর অন্তরীকরণ মানে কি পি ডিপি। আশা করি বুঝতে পারছেন। একই ভাবে এটাও আমাদের ইউভি সূত্র, অর্থাৎ মাইনাস টি ডিএস হচ্ছে, কারণ কি ইউ ঠিক ভি এর অন্তরীকরণ ডিএস মাইনাস এবার কি ভি ঠিক মানে এস ঠিক ইউ এর অন্তরীকরণ মানে কি ইউ মানে কি এখানে টি, তাহলে ডি টি। আশা করি এটা বুঝতে পারছেন। এটাকে সমীকরণ নাম্বার আমরা 3 দিয়ে রাখলাম। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি জানি যে ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস পি ডিভি, একটু আগে আমি সূত্রটা দেখাইলাম এটা, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটা, ডি কিউ ইকুয়াল ইউ প্লাস ডিউ প্লাস পি ডিভি, অথবা আগের যে প্রশ্নগুলা করছি আমরা সেখানেও দেখাইছি। এখান থেকে আমরা লিখতে পারবো যে ডি কিউ এই পি ডিভিটাকে যদি এই ইকুয়ালের এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস পি ডিভি হয় ইকুয়াল কি ডিইউ, বা আমরা এই ডিইউ ইকুয়াল কি লিখতে পারছি ডি কিউ মাইনাস পি ডিভি। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন দেখেন যে আবার আমাদের দ্বিতীয় সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই যে ডি কিউ ইকুয়াল টিডিএস। ঠিক আছে, মূলত এটা এনট্রপির সূত্র ছিল, যে ডিএস ইকুয়াল ডি কিউ ডিভাইডেড বাই টি। সেখান থেকে আমরা কিন্তু এই সূত্রটা নিয়ে আসতে পারি, যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হতে আমরা পাইছি, এটা লিখে দিতে পারি, গতিবিদ্যার দ্বিতীয় সূত্র হতে কি লেখা যায়, ডি কিউ। তাপগতিবিদ্যার মূলত এটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। হ্যাঁ, এটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো এখান থেকে আমরা লিখে নিলাম এটা, যে সুতরাং 3 নাম্বার যে সমীকরণটা আমরা এখন লিখছি, দেখেন 3 নাম্বার সমীকরণে যেখানে ডিএস আছে, এই যে ডিএস আছে এখানে, এই ডিএস এর জায়গায় টিডিএস এর জায়গায় আমরা ডি কিউ বসাইতে পারবো। ঠিক আছে, তাহলে সুতরাং 3 নং সমীকরণ হতে পাই আমরা, 3 নম্বর সমীকরণটা আমরা ছোট করে নেই তাহলে দেখতে সুবিধা হবে। 3 নম্বর সমীকরণটা দেখেন, ডিজি যা আছে আমরা তাই লিখছি, এরপর ইকুয়াল এই ইকুয়াল দিছি, এরপর হচ্ছে কি এই যে আপনার ডি ইউ প্লাস পি ডিভি, এটা মূলত কি এই যে ডি ইউ প্লাস পি ডিভি, এটা মূলত হচ্ছে ডি কিউ না, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাহলে সেটা লিখছি আমরা ডি কিউ। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের এখানে কি আছে দেখেন, এটা লিখছি। আবার আমাদের কি আছে এখানে, তাহলে ডি কিউ ইকুয়াল ডিইউ প্লাস পিডিভি, ডিইউ প্লাস পিডিভির পরিবর্তে আমরা ডি কিউ লিখছি। ঠিক আছে, করা যায় এখানে, একটু লক্ষ্য করেন, একটু দেখেন বিষয়টা। হ্যাঁ, তাহলে এই যে ডিকিউ এর পরিবর্তে ডিইউ প্লাস পিডিভি বসানো যায়, অথবা আবার এই যে ডিইউ এর মান যদি আমরা বসাইতে চাই, ডিইউ এর মান বসাই যায় ডিকিউ মাইনাস পিডিভি। ঠিক আছে, মূলত এখানে যে মানটা আমরা বসাইছি সেটা হচ্ছে এই যে ডিইউ এর মান, এই যে ডিইউ এর মান কি বসে যায় ডিকিউ মাইনাস পিডিভি, তাহলে ডিকিউ মাইনাস পিডিভি। ঠিক আছে, এটা কি ডিইউ এর মানটা বসাইলাম, এরপরে কি আছে প্লাস পিডিভি আছে, এই জন্য এখানে কি প্লাস পিডিভি, এরপর আছে কি প্লাস ভিডিপি আছে, এই জন্য এখানে বসাচ্ছি কি প্লাস ভিডিপি। এরপর আছে মাইনাস টিডিএস, এই যে মাইনাস মাইনাস যা আছে তাই থাক, আর টিডিএস
টিডিএস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ডি কিউ লিখতে পারি। এই জন্য এখানে লেখা আছে ডি কিউ, আর এখানে মাইনাস এস ডিটি যা আছে তাই থাক। হ্যাঁ, আশা করি এই পর্যন্ত এই লাইনটা নিয়ে কারো কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন। আমরা একটু জুম করে নেই। ঠিক আছে, শুধুমাত্র মান বসাইছি। এখন দেখেন এখান থেকে কি করা যায়, এখান থেকে আমাদের ডি কিউ, এই ডি কিউ কাটে দেওয়া যায়। এরপরে আমাদের এখান থেকে পিডিভি, এখান থেকে এই পিডিভি কাটে দেওয়া যায়। আর এখানে কি থাকে, প্লাস ভিডিপি মাইনাস এসডিটি। তাহলে ভিডিপি মাইনাস এসডিটি, এটাকে না আমরা 4 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। ওকে, এখন কিন্তু চাপ স্থির থাকলে, যদি এখানে যদি চাপ স্থির থাকে তাহলে এই অংশটা জিরো হয়ে যায়। ঠিক আছে, ডিপি কি ইকুয়াল জিরো, স্থির মানে কোনো কিছু নাই, শূন্য। তাহলে এই পুরা রাশিটাই শূন্য হয়ে যাবে। সুতরাং আমরা এই ডিজি ইকুয়াল লিখতে পারবো মাইনাস এস ডিটি, মাইনাস এস ডি। এখন আবার যদি আমরা একটা কাজ করি, আবার যে উভয় পাশে যদি আমরা হচ্ছে আহ আংশিক অন্তরীকরণ করি ডেল টি এর সাপেক্ষে, তাহলে কি হয়, এখানে কি হবে, এখানে ডেল জি ডেল টি, টি যখন স্থির, এখন মাইনাস এস, এই যে ডিটি এর নিচে যদি আমরা ডেল, মানে এখানে এখানে ডিজি এর পরিবর্তন কি লিখছে, আংশিক অন্তরণ করতেছে ডেল জি ডেল টি। ঠিক আছে, টি এর সাপেক্ষে, তাহলে এখানেও কি হবে, ডেল টি ডিভাইডেড বাই ডেল টি। তাহলে এটা এটা কাটে গেলে মাইনাস এস থাকবে শুধু। অর্থাৎ আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো এখানে, যে এগুলা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে টি কখন দিচ্ছি কখন পি দিচ্ছি, না হলে কিন্তু প্রমাণ হবে না। তো এখন দেখেন, তাহলে আমরা কি করতে পারতেছি এখন এখানে, যে এই যে মাইনাস, এই মাইনাসটাকে যদি, এটা এটা তো কাটে গেল। ঠিক আছে, তাহলে পুরাটাকে যদি মাইনাস দ্বারা গুণ করে দেয়, তাহলে এখানে মাইনাস হবে, এটা প্লাস হবে। অর্থাৎ এস ইকুয়াল কি হবে, মাইনাস ডেল জি ডেল টি, এটা হবে। তাহলে এটা আমরা একবারে লিখছি এখানে, যে এস ইকুয়াল মাইনাস ডেল জি ডেল টি, এটাকে 5 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন গিবস এর অপেক্ষক যেটা, সেই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে জি ইকুয়াল এইচ মাইনাস টি এস, তাই না? আবার এখান থেকে দেখেন, এইটাকে যদি আমরা ভাঙ্গায় লিখি, তাহলে কি লেখা যায়, যে এই এইচটাকে যদি এই পাশে পার করে দেই, তাহলে জি মাইনাস এইচ, এই যে জি মাইনাস এইচ, এটাকে আমি এইভাবে নিয়েছি আর কি। আপনারা চাইলে নিচে নিচে লিখে নিতে পারেন, অথবা আপনারা বারবার প্র্যাকটিস করলে এটা একবারে এই লাইনটাতে আসতে পারবেন আর কি। সেটাই আমি এখানে ভেঙে দেখাইছি, মাইনাস টিএস। বা বা এখান থেকে আবার কি লেখা যায় বলেন তো, এখান থেকে এই টিটাকে যদি আমরা এই পাশে পার করে দেই, এই টিটাকে যদি এই পাশে পার করে দেই, তাহলে ভাগ হয়ে যাবে না? তাহলে মাইনাস এস, এটা ইকুয়াল কি, জি মাইনাস এইচ ডিভাইড বাই টি। এই জন্য এখানে লেখা হয়েছে যে মাইনাস এস ইকুয়াল জি মাইনাস এইচ ডিভাইড বাই টি। তাহলে এই লাইনটা এখানে লিখছি আমরা একবারে এই। আর এটা কিভাবে আসছে সেটা আমি এখানে ভেঙে দেখাইছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, যে এই পর্যন্ত বুঝতে পারছেন আশা করি। এখন একটা বিষয় দেখেন, এখানে আমরা একটু ক্লিয়ার করে নেই। তাহলে এখান থেকে দেখেন যে আবার আমরা কি লিখতে পারবো, ডেল জি ইকুয়াল মাইনাস এস ডেল টি। কোথায় থেকে লিখতে পারবো, এই যে এখানে উপর থেকে, যে ডিজি ইকুয়াল মাইনাস এস ডিটি লিখছিলাম। এখন এই ডি এর পরিবর্তে আমরা আংশিক অন্তরীকরণ ফাংশন লিখতেছি ডেল। ঠিক আছে, এই জন্য এখানে ডেল লেখা হয়েছে, এখানেও ডেল লেখা হয়েছে। এই যে ডেল জি ইকুয়াল এস ডেল টি মাইনাস এস ডেল টি। আশা করি এই লাইনটা বুঝতে পারছেন কই থেকে নিলাম। তো এগুলা যদি মনে রাখতে না পারেন তাহলে কিন্তু লাভ নাই। ঠিক আছে, ক্যালকুলেশন কই থেকে কি হচ্ছে সেটা আমি দেখাচ্ছি, কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে মনে রাখতে হবে যে কোনটার পরে কোনটা আসতেছে। এখন এখান থেকে আমরা কি করতে পারি, আমরা যদি আবার এখানে হচ্ছে, এবার হচ্ছে আগেরটা করলাম পি যখন স্থির, সেই সাপেক্ষে আমরা হচ্ছে ডিএলটি দ্বারা অন্তরীকরণ করলাম। এবার হচ্ছে পি কে স্থির রেখে করব। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি পাবো, এখানে হচ্ছে ডেলটি প্রয়োগ করব, এখানেও কি করব, ডেলটি প্রয়োগ করব। তাহলে ডেলটি ডেলটি কাটা, তাহলে কি থাকবে, মাইনাস এস, এই মাইনাস এস ইকুয়াল এটা থাকবে। আশা করি বুঝতে পারতেছেন। এটাকে সমীকরণ নাম্বার আমরা 6 দিলাম। এখন এই মাইনাস এস এর মান, এই মাইনাস এস এর মান সমীকরণ নাম্বার 6 নং, সরি এখানে একটু ভুল হয়েছে, এটা সমীকরণ মেবি 4 হবে আর কি। একটু দেখি, হ্যাঁ এটা যদি 6 হয়,
তাহলে আমাদের 4 নম্বর সমীকরণটা কি ছিল? এটা ছিল নাকি মাইনাস এস? হ্যাঁ হ্যাঁ, এটা 4 নম্বর সমীকরণ হবে। একটু দেখেন এখানে, না এটা ঠিক আছে, এটা 4 না 6 নাম্বারই হবে। মানে এই যে এখানে যে মাইনাস এস এর মানটা বের করছি না, এই মাইনাস এস এর মানটা এটা এটা আমরা 6 নম্বর সমীকরণে বসাবো। তো 6 নম্বর সমীকরণ কি ছিল? এটা ছিল। তো এই 6 নম্বর সমীকরণটা বাম পক্ষটা লিখছি ইকুয়াল এই যে মাইনাস এস, এই মাইনাস এস এর মানটা লিখবো কি জি মাইনাস এইচ ডিভাইডেড বাই টি, জি মাইনাস এইচ ডিভাইডেড বাই টি লিখে নিছি। হ্যাঁ, ওকে, এটা লিখলাম। এখন এখান থেকে শুধু জাস্ট আমরা পার্শ্ব পরিবর্তন করতে পারি। এখান থেকে দেখেন যে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে? সাপোজ ধরেন যে এটা এপাশে রাখবো, টিটাকে এপাশে পার করে দেবো, টি ডেল জি ডিভাইডেড বাই ডেল টি, টি যখন স্থির ইকুয়াল কি থাকতেছে আমাদের জি মাইনাস এইচ, তাই না? বা আমরা যদি কাজ করতে চাই যে জিটাকে রাখতে চাই, ওই পাশে জিটাকে রাখলাম, এইচটাকে এই পাশে পার করে দিব, তাহলে কি হবে? টি ডেল জি ডেল টি পি প্লাস কি এইচ ইকুয়াল কি জি। বা আমরা কি লিখতে পারবো এখন? এইচ ইকুয়াল কি লিখতে পারবো? এইচ ইকুয়াল লিখতে পারবো যে জি মাইনাস টি ডেল জি ডেল টি পি। মূলত এটাই হচ্ছে কি গিবসের গিবস হেলমহোল্টজের সমীকরণ, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত কি গিবস হেলমহোল্টজের সমীকরণ। তো আশা করি প্রতিবেদনটা বুঝতে পারছেন। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাসে আমরা গ বিভাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়াশোনা ভালোভাবে করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জেট মেডিকেল স্কুলে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স প্রথম বর্ষের ফিজিক্স 2 বইটির চ্যাপ্টার 7 এর গুরুত্বপূর্ণ দুইটা থিওরি। একটা হচ্ছে নার্স্ট এর তাপতত্ত্ব বিবৃতি ও ব্যাখ্যা করো, এটা একটা দেখবো। সাথে আমরা দেখবো যে গিবস হেলমহোল্টজের সমীকরণ প্রতিপাদন করো। এই দুইটা আমরা প্রশ্নের উত্তর আজকে দেখবো। আমরা এর আগের ক্লাসে এইটা এবং এইটা এই দুইটা দেখছিলাম। তো আমরা আজকের ক্লাসটি শুরু করি। তাহলে দেখেন, নার্স্ট এর তাপতত্ত্বের বিবৃতি ও ব্যাখ্যা মূলত তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র থেকে আসছে আর কি। তো যে কোনো উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিছু বিষয় আগে থেকেই জানা থাকতে হবে, কিংবা আগে থেকেই কিছু বিষয় মনে করে নিতে হয়, ধরে নিতে হয়। তো তদ্রূপ ভাবে নার্সের তাপতত্ত্ব আমরা যখন প্রতিপাদন করব তখন আমরা প্রথমে কিছু কথাবার্তা লিখে নিব, এরপরে আমরা হচ্ছে শুরু করব আর কি প্রশ্নের উত্তর। দেখেন যে প্রথমে আমরা বলবো যে আমরা জানি যে এইচ এনথালপিকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। আমরা হচ্ছে গত ক্লাসে দেখছিলাম যে আমাদের যে তাপীয় বিভব ফাংশন বা অপেক্ষক, সেখান থেকে আমরা দেখছি যে এনথালপিকে প্রকাশ করা হয় এইচ দ্বারা। তো আমরা বলছি যে এইচ এনথালপির কোন তাপগতীয় সিস্টেম, চাপ এটাকে প্রকাশ করা হয় পি দ্বারা, আয়তন এটাকে প্রকাশ করা হয় ভি দ্বারা, তাপমাত্রা এটাকে প্রকাশ করা হয় টি দ্বারা, এবং এন্ট্রপি এটাকে প্রকাশ করা হয় এইচ দ্বারা, ও অভ্যন্তরীণ শক্তি এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? ইউ দ্বারা। এগুলা যথাক্রমে পি ভি টি এস যেগুলা বললাম এগুলাই আর কি এখানে লেখা হয়েছে সাংকেতিক আকারে। তাহলে এনথালপি হবে এনথালপির সূত্র অনুসারে যে এইচ ইকুয়াল কি ইউ প্লাস পিভি। এটা কি পাইছি আমরা? এনথালপি সূত্র থেকে পাইছি। আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাইছি, তারপরে যদি আমি একটু দেখাই আপনাদেরকে তাহলে বিষয়টা আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানে দেখেন যে এনথালপির সূত্র, হ্যাঁ, এটা আমরা হচ্ছে তাপগতীয় বিভব ফাংশন যেখানে প্রশ্নটা ছিল সেই প্রশ্ন থেকে কিন্তু আমরা এটা দেখাইছিলাম যে এইচ ইকুয়াল ইউ প্লাস পিভি। তাহলে এনথালপির সূত্র এটা। তো এই সূত্রটা আমরা ওখানে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, যে আমরা বললাম যে এইচ ইকুয়াল, তাহলে এনথালপিটা হবে এইচ ইকুয়াল ইউ প্লাস পিভি। আশা করি বুঝতে পারছেন। এটাকে সমীকরণ নাম্বার 1 দিয়ে নিব আমরা। এরপরে দেখেন যে এখন এই ব্যবস্থাতে যদি আমরা হচ্ছে ডিকিউ পরিমাণ তাপ প্রদান করি, তাহলে তাপ যখন প্রদান করব তখন আয়তন বৃদ্ধি পাবে এবং তাপমাত্রাও কি পাবে? বৃদ্ধি পাবে। অর্থাৎ এক কথায় কি আয়তন এবং তাপমাত্রার পরিবর্তন হবে। তো যদি তাই হয় তাহলে ডিভি এবং ডিটি কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য কি হয়? ডি লেখা হয়, তাই না? তাহলে আয়তনের পরিবর্তনের জন্য ডিভি এবং তাপমাত্রার পরিবর্তনের জন্য কি লিখবো আমরা? ডি টি। হলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আবার আমরা জানি
এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, কি ডি কিউ ইকুয়াল ডিউ প্লাস পিডি ভি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব, যেখানে আমাদের হচ্ছে এই ডি ইউ এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, এবং এই যে পিডিভি এটা হচ্ছে কি মূলত কৃত কাজ বা সিস্টেমের কাজ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখে নিলাম এখান থেকে যে ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি এবং পিডিভি এটা হচ্ছে কৃত কাজ। এখন আমরা জানি যে এন্ট্রপিকে প্রকাশ করা হয় এস দ্বারা। তো এন্ট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল লেখা যায় আবার হচ্ছে কি ডি কিউ ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তনের সূত্র, যে ডিএস ইকুয়াল ডি কিউ ডিভাইডেড বাই টি। সেখান থেকে আমরা লিখতে পারবো যে এই ডি কিউ ইকুয়াল আমরা লিখতে পারবো টি ডিএস। কিভাবে? এই টিটাকে যদি আমরা এই পাশে পার করে দেই, তাহলে আমরা কি লিখতে পারবো ডি টি এস বা টি ডিএস ইকুয়াল হচ্ছে কি ডি কিউ। তাহলে আমরা এটাকে সমীকরণ নাম্বার 3 দিয়ে নিলাম। এখন গিবসের যে অপেক্ষক, সেই অপেক্ষক থেকে আমরা কি দেখতে পাই? আমরা হচ্ছে গত ক্লাসে দেখাইছিলাম যে গিবসের ফাংশন একটা, সেটা হচ্ছে কি এইচ ইকুয়াল সরি জি ইকুয়াল এইচ মাইনাস টিএস। ঠিক আছে, এটাও কি গিবসের একটা অপেক্ষক। আমরা হচ্ছে যখন তাপগতীয় বিভব ফাংশন আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেখান থেকে আমরা কিন্তু এই সূত্রটা দেখাইছি, যে এই যে এখানে দেখেন গিবসের অপেক্ষক যেটা বা গিবসের ফাংশন, সেটা হচ্ছে কি এই জি ইকুয়াল এইচ মাইনাস টিএস। তো এটা হচ্ছে কি গিবসের অপেক্ষক। ঠিক আছে, তো ওকে, আমরা এটা এখানে লিখলাম। তো এখানে আমরা এটা লিখে নেওয়ার পর আমরা দেখেন, আশা করি এটা বুঝতে পারছেন, কারণ এগুলা সূত্রগুলো আমি দেখাই দিয়েছি আগের ক্লাসেই। তো গিবসের অপেক্ষক বা গিবসের ফাংশন জি ইকুয়াল এইচ মাইনাস টিএস, এটা লিখলাম, এটাকে 4 নম্বর সমীকরণ দিয়ে নিলাম। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে একটু আগে আমরা এখানে লিখছি যে এইচ ইকুয়াল আমরা লিখছিলাম কি ইউ প্লাস পিভি। তো এইচ ইকুয়াল যদি পিভি লিখে থাকি, একটু আগে কিন্তু আমরা প্রথমে যখন লিখছিলাম 1 নম্বর সমীকরণে যে এইচ ইকুয়াল কি এনথালপি এইচ ইকুয়াল ইউ প্লাস পিভি, সেই ইউ প্লাস পিভিটা আমরা এখানে এখন বসাই দিব। যে এখানে দেখেন আমরা বসাইছি যে এইচ এর পরিবর্তে আমরা লিখছি ইউ প্লাস পিভি। তাহলে আশা করি বুঝতে পারছেন এটা কই থেকে আসছে। আর এখানে এই যে মাইনাস টিএস যেটা আছে সেটা কিন্তু এখানেই আছে। এখন দেখেন যে আমরা যদি এটাকে যদি আমরা হচ্ছে অন্তরীকরণ করি এই লাইনটাকে, তাহলে কি হয়? আমাদেরকে পুরোটাকে ডি প্রয়োগ করতে হবে। ডি মানে তো ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। তাহলে এই পাশে আমরা হচ্ছে ডিজি, এখানে ডিইউ, এখানে কি পিডিভি, এরপর হচ্ছে কি টিডিএস, এরকম করে আমরা প্রথমে লিখে নিব। তাহলে আমরা যদি ডি প্রয়োগ করি, তাহলে এখানে হবে কি ডিজি, এটা ডিজি আসছে। এখন ইউ এর যদি অন্তরীকরণ করি, তাহলে ডিইউ হবে ডিইউ। আর এটা কি ইউ এবং ভি এর সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে ইউ ঠিক ভি এর অন্তরীকরণ প্লাস ভি ঠিক ইউ এর অন্তরীকরণ, তাই না? তাই সেটা লিখবো আমরা। তাহলে আমরা যদি ইউ ঠিক ভি এর অন্তরীকরণ করি, তাহলে এই যে ইউ আমরা ঠিক রাখবো, পি ঠিক, তাহলে ভি এর অন্তরীকরণ ডিভি প্লাস সূত্রে কি প্লাস, এবার হচ্ছে কি ভি ঠিক, এই যে ভি ঠিক ইউ এর অন্তরীকরণ, ইউ মানে কি পি, পি এর অন্তরীকরণ করছি। আশা করি বুঝতে পারছেন। একই ভাবে আমরা এটাও ইউ ভি সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে কি থাকবে? প্রথমে ইউ ঠিক ভি এর অন্তরীকরণ, তাহলে ভি মানে এখানে এস, তাহলে ডিএস মাইনাস, এবার কি ভি ঠিক মানে এস ঠিক, তারপর কি আমাদের ইউ এর অন্তরীকরণ, তাহলে ডি টি। আশা করি এটা বুঝতে পারছেন। শুধু জাস্ট সিম্পল সূত্র। এখন দেখেন যে ডিজি ইকুয়াল আমরা এখানে লিখতে পারবো আবার, যে একটু আগে আমরা লিখলাম যে এই যেখানে দেখেন ডিইউ প্লাস পিডিভি, এটা ইকুয়াল কি লিখছি আমরা ডি কিউ ইকুয়াল, কিন্তু এটা লিখছি এই যে ডি কিউ ইকুয়াল কি ডিইউ প্লাস পিডিভি। তাহলে ডিইউ প্লাস পিডিভি এখানে আমরা ডি কিউটা বসাইতে পারি। তো সেটা আমরা এখন এটা বসাবো 2 নম্বর সমীকরণে, আমরা কিন্তু এটা করে রাখছিলাম। তো ওই জন্য আমরা এখান থেকে ডিইউ প্লাস পিডিভি এই জায়গাতে আমরা বসাবো কি ডি কিউ। আবার এখানে আমাদের টিডিএস, এই টিডিএস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ডিকিউ। কোথায় থেকে লিখতে পারি? একটু আগে কিন্তু এই কথাটা আমরা লিখছি যে এন্ট্রপির পরিবর্তন, এই যেখানে দেখেন যেখান থেকে লিখছি যে ডিকিউ ইকুয়াল টিডিএস, অর্থাৎ টিডিএস যেখানে আছে সেখানে আমরা ডিকিউ বসাইতে পারবো। তাহলে সেটা আমরা এখানে বসাই নিছি আবার। তাহলে এখানে লেখা হইলো যে কি, যে এইটা তো বুঝতেই পারছেন যে এখান থেকে আসছে। হুম, এই যে সরি, এই যে ডিইউ প্লাস পিডিভি এটার মানটা মূলত ডি কিউ, আর এই যে প্লাস ভিডিপি এটা যা আছে তাই, মাইনাস এই যে টিডিএস এর পরিবর্তে আমরা লিখতে পারছি কি ডি কিউ। আর এখানে মাইনাস এস ডিটি যেটা কাটে যায়, তাহলে আমাদের কি থাকবে? এখানে ভিডিবি থাকবে, আর এখানে মাইনাস এস ডিটি থাকবে।
এখন আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে কি, এখানে দেখেন খুবই সিম্পল একটা কাজ করতে হবে। আমরা যদি পি কে স্থির রাখি তাহলে পি কি হবে, শূন্য হয়ে যাবে। এই যে পি যদি স্থির রাখি তাহলে পি শূন্য হয়ে যাবে, তার মানে এই পুরা মানটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। যদি শূন্য হয়ে যায় তাহলে মাইনাস এস ডিটি থাকে। তো এটা যদি থাকে, এখন আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে, এবার হচ্ছে ডিটির সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি এবং পি কে স্থির রাখলাম, তাহলে পি কে স্থির রাখলে পিটা শূন্য হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এখানে, তাহলে কি হবে, এই যে ডিটি আমরা প্রয়োগ করি, মানে ডিটি দ্বারা যদি অন্তরীকরণ করি, তাহলে এখানে করলাম, আর এখানেও কি হবে, মাইনাস এস, এখানে ডিটি ডিভাইডেড বাই কি, ডিটি। ডিটি ডিটি কাটে গেলে কি থাকবে, শুধু মাইনাস এস থাকবে। এই কারণে কি এখানে মাইনাস এস আসছে। আশা করি বুঝতে পারছেন যে এখান থেকে এই মাইনাস এসটা কিভাবে আসছে। ওকে, এটাকে সমীকরণ নাম্বার দিলাম আমরা কি, 5। ঠিক আছে, এখন এই 5 নং এর মান যদি আমরা 4 নম্বরে বসাই, একটু লক্ষ্য করেন, আমাদের 4 নাম্বার যে সমীকরণটা ছিল, এই সমীকরণটাতে দেখেন, এই যে আমাদের 5 নাম্বারের যে মান এস, এই যে মাইনাস এস, এখানে কি আছে, এই যে মাইনাস টি এস। তো মাইনাস আছেই, টিটা সামনে রাখবো, এস এর মান আমরা কি পাইলাম, এই মানটা পাইলাম। এই মানটা বেসিক্যালি আমরা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, 4 নম্বর সমীকরণে বসাবো। তো যদি 4 নম্বর সমীকরণে বসাই মানটা, তাহলে এখানে দেখেন আমাদের কি হয়, যে 4 নম্বর সমীকরণ ছিল কি, এই যে জি ইকুয়াল এইচ ঠিক থাকবে, টিউ ঠিক থাকবে, এস এর জায়গায় শুধু আমরা বসাবো কি, এই যে এটা বসাবো। তাহলে এটা আমরা লিখলাম, এই যে দেখেন জি ইকুয়াল এইচ ঠিক আছে, প্লাস টি, প্লাস টি, আর এস এর জায়গায় আমরা কি বসালাম, এই মানটা বসালাম। এখানে একটু কনফিউজ থাকতে পারেন আপনারা, যে বিষয়টা আমি যদি একটু ক্লিয়ার করে নিই। 4 নম্বর সমীকরণটা আমরা এখানে লিখি, তাহলে ভালো হবে বুঝতে। 4 নম্বর সমীকরণটা যদি আমরা এখানে লিখি, 4 নম্বর সমীকরণটা এরকম ছিল যে জি ইকুয়াল এইচ মাইনাস টি এস, এইচ মাইনাস টি এস। ঠিক আছে, তাহলে আমরা যদি লিখি এখানে বিষয়টা দেখেন, যে বা আপনারা এই এস ইকুয়াল মাইনাস ডি জি ডিটি পি, এটা লেখা যায়, এটা ইকুয়াল এস লেখা যায় যদি এস দ্বারা পুরোটাকে গুণ করে দেই, তাই না, কারণ সামনে একটা মাইনাস আসবে। তাহলে এস এর মান যদি এই মাইনাস হয়, তাই না, তাহলে আমরা এখন জি ইকুয়াল এইচ, এই যে এই মাইনাস আর এখানকার এই মাইনাস মিলে প্লাস হবে, এবার টি, এস এর মান তাহলে এটা ডিজি, ডিজি ডিভাইডেড বাই কি, ডি টি পি। ঠিক আছে, এই কারণে এটা এইরকম হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, আমরা যদি এখান থেকে এইচটাকে যদি রেখে এটাকে যদি এই পাশে পার করে দেই, তাহলে জি আসে, এটা প্লাস আছে, এই পাশে আসলে কি হবে, মাইনাস হবে, জি মাইনাস টি ডিজি ডিটি। এটা হচ্ছে কি, পি যখন স্থির, এটাকে সমীকরণ নাম্বার 6 দিলাম। এইচ এর মান এটা আসলে, তাই না, মূলত এইটাই কি, এনথালপি এইচ। ঠিক আছে, আর মুক্ত শক্তির ফাংশন এটা, এই মুক্ত শক্তির ফাংশন এইটা, তাহলে এইটা যা একটি এনথালপি ও মুক্ত শক্তির ফাংশনের সম্পর্ক এটা। ঠিক আছে, এইচ এবং এটার কি সম্পর্ক, এটা হচ্ছে মুক্ত শক্তির ফাংশন, আর এটা হচ্ছে কি এইচ থেকে এনথালপি। তাহলে এটাকে আমরা বলতে পারি যে যা এনথালপি ও মুক্ত শক্তির ফাংশনের সম্পর্ক। এখন আবার আমরা হচ্ছে গিবসের ফাংশন থেকে জানি যে জি ইকুয়াল কি এইচ মাইনাস টি এস, তাই না, আমরা একটু আগেও লিখছিলাম এটা। এখন আমাদের হচ্ছে তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে দেখবেন এখানে দেখেন যে কোন সিস্টেমের তাপমাত্রা পরম শূন্যের দিকে ধাবিত হইলে, মানে শূন্য না, শূন্যের দিকে যাচ্ছে, তো এইরকম যদি কোনো কথা আসে, তাহলে আমরা জানি সেখানে ব্যবহার করতে হয় কি, লিমিট। ঠিক আছে, তাপমাত্রা মানে কি, টি। তো এই কথাটার জন্য আমরা ডেল প্রয়োগ করব, সেখানে ডেলে আমরা হচ্ছে কি লিমিট নিয়ে আসবো, যে কারণে আমরা এখন একটা কাজ করে নিচ্ছি, যে বিশৃঙ্খলা মাত্রাও একটি ধ্রুব মানের দিকে ধাবিত হয়। এখন আসল কথা হচ্ছে অস্ফটিক পদার্থ যেমন কাঁচ ব্যতীত সকল সিস্টেমের বিশৃঙ্খলা মাত্রা পরম শূন্য তাপমাত্রায়, যখন তাপমাত্রাটা পরম শূন্য হবে তখন সাধারণত শূন্যের কাছাকাছি হয়। তো আমরাও দেখবো যে আমাদের যে মানটা আসবে অ্যাকচুয়ালি, সেই মানটা কিন্তু লিমিট দিয়ে শূন্য হয়ে যাবে। ঠিক আছে,
তো বিষয়টা দেখেন, তো যে কারণে আমরা উভয় পাশে যদি আমরা হচ্ছে ডেল প্রয়োগ করি, এখানে আমরা হচ্ছে ডেল দিব, এখানেও ডেল দিব, এখানেও কি দিব, ডেল দিব। তো এখানে করছি ডেল জি নিছি, এখানেও ডেল এস নিছি, মাইনাস টি ডেল এস, ঠিক আছে, টি ডেল এস। এখন একটা বিষয় দেখেন যে ডেল এক্স, এটা মানে কি, এটা মানে হচ্ছে কি এক্স এর পরিবর্তন বা পার্থক্য বোঝায়, তাই না? যে এটা ইকুয়াল লেখা যায় যে এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো একই ভাবে আমরা ডেল এস ইকুয়াল লিখতে পারবো কি এস টু মাইনাস এস ওয়ান সূত্র। তো সেখান থেকে আমরা যদি লিখি, এখানে যা আছে তা ঠিক থাকবে, এখানে যা আছে তা ঠিক থাকবে, মাইনাস টি, এই যে হ্যাঁ, আর এই ডেল এস এর পরিবর্তে আমরা লিখলাম এস টু মাইনাস এস ওয়ান। আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত। আর এটাকে সমীকরণ নাম্বার 7 দিয়ে নেবেন। এখন দেখেন এই যে এটা মূলত কি, এটা মূলত এস, তাই না? এই যে এস থেকেই তো আমরা নিয়ে আসছি কি, একটাকে নিয়ে আসছি এস টু, একটাকে নিয়ে আসছি এস ওয়ান। তার মানে আমরা এই এস টু যে আমরা হচ্ছে মান পাই, এস এর যে মান পাইছি, এস ইকুয়াল কি পাইছি, মাইনাস ডিজি ডি টি, এটা হচ্ছে কি পি, একটু আগে পাইছি না এস এর মান। এই যে এখানে দেখেন এস এর মান পাইছি এটা, এই যে এস এর মান মাইনাস দ্বারা যদি গুণ করে দেন তাহলে এটা প্লাস হয়, অর্থাৎ এস ইকুয়াল মাইনাস ডিজি ডিটি পি এ, পি যখন স্থির। তো এই মানটা আমরা বসাবো, তাহলে এখানে সোজা সাপটা কথা আছে কি ডিজি। তো এখানে যেহেতু এস টু আছে, সেহেতু আমরা এখানে জি টু লিখবো, আবার এস ওয়ান যখন আসবে তখন আমরা এটাকে জি ওয়ান লিখবো, ঠিক আছে? তো সেই কাজটা এখানে করে নেওয়া হবে। দেখেন এখানে ওই ফাংশনটা লিখছি, এখানে শুধু এস টু এর জন্য আমরা জি টু দিছি, আর এস ওয়ান এর জন্য আমরা জি ওয়ান দিছি। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, এখন আমরা এখান থেকে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও কি আছে, মাইনাস আছে। আবার এই টিটা কি আছে, এটার সাথেও গুণ আছে, এটার সাথেও গুণ আছে, তার চিহ্নটা আমরা টি এর চিহ্নটা পরিবর্তন করে দিতে পারি, এটার সাথে এটা গুণ করলেও প্লাস হয়, প্লাস টি। আবার এটার সাথে এটা গুণ করে দিলেও কি হয়, প্লাস টি হয়। তো সেটা আমরা লিখলাম, এখানে লিখলাম প্লাস টি, আর এই মাইনাসে মাইনাসে গুণ করে কি হয়েছে, প্লাস হয়ে গেছে। আর এখন এখানে চিহ্নটা কি থাকবে, তাহলে মাইনাসই থাকবে। কারণ কি, কারণ হচ্ছে এই প্লাসের সাথে যদি এই মাইনাস গুণ করেন তাহলে কি হয়, আলটিমেটলি এই মাইনাসই থাকে। আবার এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়, ঠিক আছে? বুঝতে পারছেন? এই কারণে কিন্তু এখানে প্লাস চিহ্ন দেওয়া হয়েছে, এই কারণে কি দেওয়া হয়েছে, এখানে প্লাস চিহ্ন দেওয়া হয়েছে। এখন বিষয়টা দেখেন, তা একটা বিষয় লক্ষ্য করেন, আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এই যে এস টু, এটার মান হচ্ছে মাইনাস ডিজি ডিটি, হ্যাঁ। আবার এই যে এখানে একটা মাইনাস আছে না, মাইনাস আছে, তাহলে আবার এই এস ওয়ান এর মানটা কি হবে, মাইনাস ডিজি ওয়ান ডিটি হবে না? তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হবে, প্লাস হবে। এটা আমাদের একটু মিস্টেক হয়েছে, আপনারা ওঠানোর সময় অবশ্যই এটা কি দেখে ওঠাবেন। আবারও বলছি যে এস এর মান কিন্তু মাইনাস ডিজি ডি টি, এটা হচ্ছে পি যখন স্থির। তাহলে এই এস ওয়ান এর পরিবর্তে আমরা যখন এই জি ওয়ান লিখতেছি, তাহলে এর সামনে তো মাইনাসটা থাকবেই, আবার এখানে একটা সূত্রের মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে কি হবে, এটা প্লাস হবে, ঠিক আছে? তাহলে এটা কি হবে, প্লাস। এটা যদি প্লাস হয় তাহলে কিন্তু এখন এই লাইনটা ঠিক আছে। দেখেন যে এই মাইনাস আর এই মাইনাসে কি প্লাস, এই মাইনাস আর এই প্লাসে গুণ করলে কি হয়, মাইনাস, টিটা গুণ অবস্থায় আছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন এখন বিষয়টা। তাহলে আমাদের এটা একটু মিস্টেক ছিল, এটা কি হবে, প্লাস হয়ে যাবে, হ্যাঁ, এটা প্লাস হবে। তো প্লাস হইলে কিন্তু এই লাইনটা ঠিক আছে, তাছাড়া কিন্তু ভুল ছিল আমাদের একটু। ওকে, তো আশা করি আপনারা এটা সমাধান করে নেবেন। এরপরে দেখেন, এখন এই লাইনটা পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এখন এখানে দেখেন যে এই যে ডি ডিটি, এখানে আছে কি ডি ডিটি, তাহলে আমরা এই ডি ডিটিটা আমরা কমন নিয়ে নিতে পারি। এখানে যদি আমরা কমন নেই, এটা হচ্ছে টি ডি ডিটি, এটাকে যদি আমরা কমন নেই
কমন নিলে কি হবে, আমাদের এখানে G2 মাইনাস G1 আসবে। তাহলে এটাকে আমরা কি কমন নিয়ে নিছি, তাহলে এখানে G2 মাইনাস G1, আর P তো ছিল এখানে, P যখন স্থির। ওকে, এখন আমরা এখানে লিখতে পারতেছি যে এই যে S ডেল S ইকুয়াল যদি আমরা লিখতে পারি যে S2 মাইনাস S1, তাহলে ডেল G ইকুয়াল আমরা কি লিখতে পারবো, G2 মাইনাস G1। তাহলে সেই G2 মাইনাস G1 এর পরিবর্তে আমরা ডেল G বসাইলাম, ঠিক আছে। আর এই যে ডিটি যা আছে তাই কিন্তু আছে এখানে। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। এখন দেখেন এটাকে সমীকরণ নাম্বার 8 দিলাম। এখন এই যে 7 নাম্বারের যে আমাদের সমীকরণটা ছিল, এই সমীকরণটাকে আমরা এখন লিমিট বসাবো। এই 7 নম্বর সমীকরণে আমরা লিমিট বসাবো, এবং এখান থেকে আমরা যে একটা ডেল জি এর যে মানটা পাইছি, এই যে 7 নাম্বার সমীকরণে যদি আমরা লিমিট নিয়ে পাই, 7 নাম্বার সমীকরণ ডেল জি ইকুয়াল লিমিট টেন্ডস টু 0, টি এর মান যখন শূন্যের কাছাকাছি, তাপগতিবেদের তৃতীয় সূত্র, ঠিক আছে। তো এই যে 7 নাম্বার সমীকরণটা আবারও দেখেন আপনারা, এটা 7 নাম্বার সমীকরণ ছিল যে ডেল জি ইকুয়াল ডেল এইচ মাইনাস টি ডেল এস, এইটাই লেখা হয়েছে, শুধু জাস্ট লিমিট নেওয়া হয়েছে। হ্যাঁ, তো লিমিট নিলাম আমরা, নিয়ে এটা লিখছি। এখন এখানে দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এখানে খুবই সিম্পল একটা কাজ করা হয়েছে, লিমিট টি এর মান কি শূন্য যদি আমরা এটা বসাই, তাহলে এটা পুরোটাই শূন্য হয়ে যাচ্ছে না। এখানে দেখেন টি যদি আমরা শূন্য বসাই মানটা, তাহলে এটা পুরোটাই শূন্য হয়ে যাচ্ছে এই রাশিটা। তাহলে এখানে কি থাকে, শুধু ডেল এইচ থাকে। এই ডেল এইচটাকে যদি আমরা এই পাশে পার করে দেই, তাহলে ডেল জি মাইনাস ডেল এইচ থাকবে না পরের লাইনে। এই জন্য কি পরের লাইনে লেখা হয়েছে ডেল জি মাইনাস ডেল এইচ, আর এই পাশে কিছু নাই, মানে কি আছে, শূন্য আছে। আশা করি এটা বুঝতে পারছেন। এখন এই যে আমাদের 8 নাম্বার যে সমীকরণ, এই 8 নাম্বার সমীকরণটার দিকে লক্ষ্য করেন। এই 8 নাম্বার সমীকরণ, এই 8 নাম্বার সমীকরণে এবার আমরা লিমিট বসাবো। আমাদের কিন্তু উত্তর শেষ। হ্যাঁ, 8 নাম্বার সমীকরণে যদি আমরা লিমিট বসাই, এটা আমার 8 নাম্বার সমীকরণটা এরকম ছিল যে ডেল জি ইকুয়াল ডেল এইচ প্লাস টি ডিজি ডিটি, এটা হচ্ছে পি যখন স্থির, এটা ছিল। এখন শুধু জাস্ট আমরা লিমিট বসালাম সবগুলোর সামনে। হ্যাঁ, 8 নাম্বার সমীকরণটা আপনারা যদি দেখতে চান তাহলে আবারও দেখেন, এই যে 8 নাম্বার সমীকরণ এটা ছিল, শুধু জাস্ট এখানে সামনে আমরা লিমিট বসাইছি, এখানকার সামনে আমরা লিমিট বসাইছি, এখানকার সামনে আমরা কি বসাইছি, লিমিট বসাইছি। ওকে, তাহলে এখন দেখেন, ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। শুধুমাত্র 8 নাম্বার সমীকরণটা লিখছি, জাস্ট লিমিট বসাই দিয়েছি। এখন এখান থেকে কি করা যায় দেখেন, এই যে আমরা এখানে একটা কাজ করব, সেই কাজটা কি, আমাদের এই যে এখানে লক্ষ্য করেন, এখানে যা আছে এখানে থাক। হ্যাঁ, এখানে যা আছে থাক, শুধু এইটা যা আছে এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে এখানে দেখেন যে লিমিট টি টেন্ডস টু 0, আমি এখানে একটু লিখি, লিমিট টি টেন্ডস টু যদি 0 হয়, এখানে আছে কি ডেল জি, আর এখানেও কি আছে লিমিট টেন্ডস টু 0 ডেল এইচ। তাহলে দুই পাশ থেকে আমরা লিমিটটা যদি কমন নেই, আর এই এইচটাকে যদি এই পাশে পার করে দেই, তাহলে ডেল এইচ হয়। তাহলে এইটা কি ইকুয়াল হবে, এই যে লিমিট টি টেন্ডস টু 0 টি ইন্টু ডি ডেল জি ডিভাইড ডেল জি ডিটি, এটা ইকুয়াল কি হচ্ছে, এইটা হচ্ছে। এই কারণে আমরা এখানে এটা লিখছি, যে এখানে দেখেন এটাকে আমরা এই পাশে লিখছি, আর এই যে এটা আছে না, এটাকে শুধু জাস্ট এই পাশে পার করে দিয়ে মাইনাস হইতে পুরো রাশিটাকে আমরা এই পাশে লিখছি। আশা করি এটা বুঝতে পারছেন। এখন দেখেন মূলত আমাদের এই যে এইটার যে মান, এই মানটা কি পাইলাম একটু আগেই, এই যে একটু আগে দেখেন শূন্য পাইছি, এই মানটা কি পাইছি, শূন্য পাইছি। তো এই শূন্য পাওয়ার কারণে আমরা এই মানটাকে কি দিলাম, শূন্য দিয়ে দিলাম, ঠিক আছে, শূন্য দিয়ে দিলাম। এইটাই মূলত আমাদের নার্সের তাপতত্ত্ব ছিল। মূলত আমাদের তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রটাই এরকম ছিল। হ্যাঁ, যে সিস্টেম যখন তাপমাত্রা পরম সূত্র তাপমাত্রার দিকে ধাবিত হয়, তখন এইটার মানটাও কি হয়, শূন্যের কাছাকাছি হয়, ঠিক আছে।
সাধারণত শূন্যের কাছাকাছি হয়। তো আশা করি বুঝতে পারছেন আপনারা থিওরিটা। আমরা নেক্সট ক্লাসে তাহলে দেখব যে প্রথম বর্ষের ফিজিক্স টু চ্যাপ্টার 7 এর একটা গুরুত্বপূর্ণ থিওরি দেখব। তো ফিজিক্স 2 এর এই থিওরিটা আমরা আজকে দেখবো। এখানে বলছে কি দেখেন যে তাপ গতি ও বিভব হতে ম্যাক্সওয়েলের তাপ গতি ও চারটি সম্পর্ক প্রতিপাদন করো। তো এই প্রশ্নটা অনেক সময় আসে আর কি। তো প্রশ্নটা দেখেন, থিওরি যেগুলা এই বিষয়গুলো হচ্ছে প্রথম থেকে মনে রাখতে হয় আর কি। আর মনে রাখার দক্ষতা যার যত বেশি সে তত বেশি এই থিওরি গুলা লিখতে পারে। ম্যাথ যেগুলা সেগুলা কিন্তু হচ্ছে বোঝা যায়, সূত্র ফেলাই দিলে তারপর ধারাবাহিক ভাবে আমাদের কিন্তু এমনি মান চলে আসে। কিন্তু থিওরির ক্ষেত্রে কিন্তু এরকমটা না, আমাদেরকে প্রথম থেকেই অনেক কিছু ধরে নিতে হয়, এরপর শেষে গিয়ে কি করতে হয়, প্রমাণ করতে হয়। তো এখানে দেখেন ম্যাক্সওয়েলের যে চারটা সম্পর্ক, এই চারটা সম্পর্ক আমরা প্রমাণ করব আমাদের আগের যে জানা বিষয়গুলো আছে সেখান থেকে কিন্তু আমরা প্রমাণ করতে পারবো। তো প্রথমেই ম্যাক্সওয়েলের চতুর্থ যে সম্পর্ক আছে সেটা আমরা হচ্ছে প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা যেটা করব, এখানে দেখেন যে প্রথম যে সম্পর্ক, চতুর্থ যে সম্পর্কটা আসবে ম্যাক্সওয়েলের, এটার জন্য প্রথমে হচ্ছে অন্তর্নিহিত শক্তি ইউ। ঠিক আছে, এই ইউ ইউ আমাদের আছে হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। এই অন্তর্নিহিত শক্তি থেকে আমরা ম্যাক্সওয়েলের 4 নাম্বার যে সম্পর্ক সেটা প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে যে তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র অনুসারে পাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি ছিল, যে ডি কিউ ইকুয়াল আমাদের ছিল ডি ইউ প্লাস ডি ডব্লিউ। ঠিক আছে, আবার এই ডি ডব্লিউ কে পিডিভি লেখা যায়, পিডিভি এটা লেখা যায়। তো এগুলো হচ্ছে কি জানা জিনিস, আমাদের আগে থেকেই জানি আমরা। তো এখানে দেখেন সেটা লেখা হয়েছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে, তাহলে এই সম্পর্কটা লেখা যায় যে ডি ইউ ইকুয়াল ডি কিউ মাইনাস ডি ডব্লিউ। ঠিক আছে, তো এই যে ডি ইউটাকে রাখলে ডি কিউ, এই যে ডি ডব্লিউটাকে এই পাশে পার করে দিলে ডি কিউ মাইনাস ডি ডব্লিউ হয়। অর্থাৎ এটা প্রথম সূত্র আপনারা সরাসরি এভাবে লিখে দিবেন যে ডি ইউ ইকুয়াল ডি কিউ মাইনাস ডি ডব্লিউ। আবার এই ডি ডব্লিউর পরিবর্তে আমরা লিখতে পারি যে পিডিভি, এটাও সূত্র। ঠিক আছে, ডি ডব্লিউ ইকুয়াল লেখা যায় কি পিডিভি। এটাকে সমীকরণ নাম্বার আমরা 1 দিয়ে রাখলাম। এবার হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে ডি কিউ ইকুয়াল টিডিএস, এটা হচ্ছে কি এন্ট্রপির সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এটা যে ডি কিউ ইকুয়াল টিডিএস। তো এই সূত্রগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে, যে প্রথম তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্রটাকে আমরা হচ্ছে এখান থেকে আমরা লিখে নিলাম যে ডি কিউ ইকুয়াল টিডিএস, এটাকে 2 নম্বর সূত্র লিখলাম। এখন এই যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, এটা থেকে আমাদের এই যে এখানে 1 নম্বর সমীকরণে কি পাইছি, ডি ইউ ইকুয়াল ডি কিউ মাইনাস পিডিবি পাইছি না, এখানে ডি কিউ এর এখানে আমরা এই যে টিডিএস এই মানটা বসাবো। এই জন্য আমরা এখানে লিখছি যে ডি ইউ ইকুয়াল ডি কিউ এর পরিবর্তে আমরা লিখলাম কি টিডিএস মাইনাস পিডিবি, যা আছে তাই থাকলো। এখানে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন এই যে 3 নম্বর যে সমীকরণটাকে পাইলাম, এই সমীকরণটাকে একটা বিষয় মনে রাখেন, এইভাবে প্রতিটাই হবে আর কি। 3 নম্বর সমীকরণটাকে আমরা অপেক্ষক এস, এন্ট্রপি, ঠিক আছে, এই এন্ট্রপি এবং আয়তন ভি এর সাপেক্ষে আংশিক অন্তরণ করব, পার্শিয়াল ডিফারেন্সিয়াল আমরা করব। তো পার্শিয়াল ডিফারেন্সিয়াল অথবা হচ্ছে আংশিক অন্তরীকরণ আহ যদি করি, তো যখন আমরা করব যে এস এর সাপেক্ষে যখন আমরা করব, এটাকে যখন হচ্ছে ডেল এস লিখবো, এই যে এস, তখন ভি কে স্থির রাখবো। ভি কে স্থির রেখে আমরা এস কি করব, এস এস ভি কে স্থির রেখে এস এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরণ করবো। তাহলে এখানে করলে ডি ইউ ডেল এস হচ্ছে, আর এখানে ডেল এস ডিএস এবং হচ্ছে ডেল এস। ঠিক আছে, কাটে গিয়ে আমাদের 1 থাকবে। এই 1 এর সাথে যদি টি গুণ করি তাহলে টি হয়। আর যেহেতু ভি কে আমরা স্থির রাখছি সেহেতু কি হবে, আয়তনটা জিরো, জিরো হলে পুরো মানটাই কি হয়, জিরো হয়। অর্থাৎ এখান থেকে শুধু আমাদের থাকলো কি টি। একই ভাবে আমরা এবার যখন হচ্ছে ভি এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়াল করব, তখন এস কে আমরা স্থির রাখবো। এই জন্য এস এখানে লেখা হবে। এস কে যখন স্থির রাখবো তখন হচ্ছে কি এস টা শূন্য হয়ে যাবে, অর্থাৎ এই মানটা শূন্য হয়ে গেল, এস এর মান যেহেতু জিরো নেই, এই মানটা কি জিরো। আর এখানে কি পিডিভি। আর ডি ভি সাপেক্ষে যখন অন্তরীকরণ করতেছি তাহলে ডি ইউ ডিভি ডেল ভি হচ্ছে। আর এই যে ডিভি, ডিভি এবং ডেল ভি, এটা হচ্ছে কাটে গিয়ে 1 থেকে 1 এর সাথে মাইনাস পি গুণ করলে মাইনাস পি হয়। অর্থাৎ আমাদের এই যে 4 নম্বর সমীকরণ আমরা এটাকে দিয়ে রাখবো, এবং 4 নম্বর সমীকরণ লিখতেছি কি যে ডেল ইউ ডেল এস ভি ইকুয়াল টি এবং ডেল ইউ ডেল ভি এস ইকুয়াল কি পি। এই মানটা পাইলাম, এটাকে 4 নম্বর সমীকরণ দিয়ে রাখতেছি। প্রতিটাই কি একই, হ্যাঁ। তো এখানে দেখেন একটা বিষয় যে ডি ইউ, এই যে ডি ইউটা হচ্ছে কি পূর্ণ অন্তরক বা পূর্ণ বিভেদক, আপনার হচ্ছে পারফেক্ট ডিফারেন্সিয়াল। আর হচ্ছে আমরা এই যে ডেল দিয়ে যে করলাম, ঠিক আছে, এই ডেল দিয়ে যে করলাম, এই ডেলটা কি পার্শিয়াল বা আংশিক।
তো এই যে ডি ইউ যেহেতু পূর্ণ অন্তরক বা বিভেদক, সেজন্য আমরা এই যে মানটা পাইলাম, এই মানটাকেও আমরা হচ্ছে কি পূর্ণ বিভেদক আকারে নিয়ে যাব। নিয়ে যাওয়ার জন্য একটা নিয়ম, ঠিক আছে, এটা দিয়েই যত জায়গায় করবো পূর্ণ বিভেদকের সবগুলাই একই। সেটা হচ্ছে এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে আহ এটা যা আছে তাই ঠিক থাকবে, হ্যাঁ, এটা যা আছে তাই ঠিক থাকবে। আর এখানে এই যে এখানে আছে না ডেল, এখানে দেখেন নিয়মটা হচ্ছে এরকম যে ডেল ডেল ভি, এটাকে সামনে নিতে হবে, ডেল ডেল ভি সামনে নিতে হবে। আর এই যে এস, ঠিক আছে, এই এস এর কারণে থার্ড ব্র্যাকেট দিয়ে এস লিখতে হবে, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে কি লিখতে হবে, এস লিখতে হবে। তো এটাকে আবার আমরা কি দেখেন, এটাকে আমরা আবার এভাবে লিখতে পারবো। আবার এখানে দেখেন যেটা বললাম যে এটা একটা লিখলাম, হ্যাঁ, ইকুয়াল, এখানে আবার এবার হচ্ছে কি এই যে ডেল ডেল এস, এটাকে সামনে লিখবো। লেখার পরে এই যে ডেল ডেল ইউ ডেল ভি যেটা আছে এস পর্যন্ত, এটা যা আছে তাই থাকবে। এবং এই যে এখানে কি আছে, ভি আছে, এই ভি কে এখানে লিখবো, ঠিক আছে, এই ভিটা কি কি এখানে লিখবো। এটাই হচ্ছে আমাদের কি এই শর্ত থেকে এটা পূর্ণ বিভেদক হওয়ায় আমরা এটা লিখতে পারলাম, ঠিক আছে, পূর্ণ বিভেদক হয় কি লিখতে পারলাম, এটা লিখতে পারলাম। এখন আমরা এখানে মান বসাই দিব শুধু। সেটা কি, এই যে ডেল ইউ ডেল এস ভি, এটার যে মান পাইছি সেটা কি পাইছি, ডেল ইউ ডেল এস ভি, এটার মানটা পাইছি আমরা টি। তাহলে এই যে এখানে ডেল, আর এই যে এটা কি আছে পুরোটা গুণ অবস্থায় আছে, এটার মান কি টি। তাহলে এই যে এখানে টি আমরা মানটা বসাই দিলাম। আর নিচে কি আছে, ডেল ভি আছে, আর এই পুরা মানটাই কি টি, এই যে টি পাইছি সেই টিটা এখানে লিখছি। সাথে কি আছে আমাদের এস আছে, এস লিখছি। ইকুয়াল, আমাদের আবার এই যে এখানে দেখেন ডেল ইউ ডেল ভি এস এর সাপেক্ষে এস যখন স্থির তখন আমরা কি পাইছি, মাইনাস পি পাইছি। এই মাইনাসটার কারণে এখানে সামনে মাইনাস, আর এই যে ডেল, আর এটার মান কি এই যে পি, এখানে পিটা লিখছি। আর ডেল ডিভাইডেড বাই এস, আর এটা পুরো মানটাই তো কি, এই পুরা মানটাই মনে এখানে হচ্ছে কি মাইনাস পি, ঠিক আছে। মাইনাস পিটা শুধু এই এখানকার মাইনাস পি যে মান, মাইনাস পি মানটা শুধু জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে এখানে। এটা ভি আমাদের ছিল, যা আছে তাই, এটাকে 5 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এটাই হচ্ছে কি মূলত ম্যাক্সওয়েলের চতুর্থ সম্পর্ক। এবার হচ্ছে আবার আমরা হেলমহোল্টজের মুক্ত শক্তির ফাংশন এফ থেকে আমরা হচ্ছে একটা সম্পর্ক পাবো। সেটা হচ্ছে আপনারা জানেন আমরা আগের ক্লাসে দেখাইছিলাম যে হেলমহোল্টজের মুক্ত শক্তির ফাংশন কে এফ দ্বারা প্রকাশ করা হয়, এবং হচ্ছে এফ এর যে সূত্র সেটাও আমি দেখাইছিলাম যে এফ ইকুয়াল লেখা যায় ইউ মাইনাস টি এস, ঠিক আছে, এটা হচ্ছে হেলমহোল্টজের মুক্ত শক্তির ফাংশন এফ ইকুয়াল ইউ মাইনাস টি এস। আমরা আগের ক্লাসগুলোতে এই সূত্রটা দেখাইছিলাম। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র থেকে আমরা আগেরটা যেভাবে লিখলাম এবারটাও এইভাবেই লিখবো, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে লেখা যায় যে ডি ইউ ইকুয়াল টি ডি মাইনাস ডি ডব্লিউ। আর দ্বিতীয় সূত্র হতে লেখা যায় কি টি ডি এস, টি ডি এস ইকুয়াল আমরা ওই যে তাপগতিবিদ্যার যেটা দ্বিতীয় সূত্র আর কি, প্রথম এবং দ্বিতীয় সূত্র হতে আমরা কি পাইছি যে ডি ইউ ইকুয়াল টি ডি এস মাইনাস ডি ডব্লিউ। এটা এখানে কিন্তু আমরা হচ্ছে দুইবারে লিখি নাই। প্রথম সূত্র আমাদের যেটা ছিল সেটা কি ছিল, ডি কিউ, ডি কিউ ইকুয়াল কি, সরি, ডি ইউ ইকুয়াল ডি কিউ মাইনাস ডি ডব্লিউ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আর হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রটা ছিল যে ডি ডি কিউ ইকুয়াল টি ডি এস, টি ডি এস। আর প্রথম সূত্র কি, ডি ইউ ইকুয়াল আমরা লিখতে পারতাম যে ডি কিউ মাইনাস ডি ডব্লিউ। তো এই যে দ্বিতীয় সূত্র ডি কিউ ইকুয়াল টি ডি এস টা আমরা কি একসাথে এখানে বসাই দিছি, যে কারণে এটা একবারে লেখা হয়েছে। যে তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র হতে পায় যে ডি ইউ ইকুয়াল টি ডি এস মাইনাস ডি ডব্লিউ। আপনারা যদি এটাও এখানেও যদি এক বেলায় লিখে দেন তারপরে কোনো সমস্যা নেই, ঠিক আছে, এই যেটা একবারে যদি লিখে দেন তার সমস্যা নেই। তবে এটা হচ্ছে দুই ধাপে লিখে দেওয়াই ভালো। আর এখানে আছে যেহেতু একবার আমরা লিখে নিয়েছি সেহেতু এখানে একবারে লিখে দিলে সমস্যা নাই, বা আপনারা ওখানেও যদি একবারে লেখেন তাও সমস্যা নাই, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখব যে আমরা এই মানটা পাইলাম। আর যদি হচ্ছে প্রক্রিয়াটা যদি সমষ্ণ হয়, ঠিক আছে, তখন এই ডিটাকে বের করে নিয়ে টি এস টাকে একসাথে লেখা যাবে, ঠিক আছে। প্রক্রিয়াটি যদি সমষ্ণ হয় তবে টি ডি এস ইকুয়াল লেখা যাবে ডি টি এস। এখন এই যে ডি ইউ ইকুয়াল এই যে টি ডি এস যেটা, এটাকে আমরা এ আকারে লিখলাম, এ আকারে লিখলাম মাইনাস জি ডব্লিউ। এখন এই যে এখানে দেখেন, এখানে আমরা যদি একটা লাইন করি যে ডি ইউ মাইনাস ডি টি এস ইকুয়াল মাইনাস ডি ডব্লিউ, এই যে এই লাইনটাকে আমরা এ এখানে লিখতে পারবো, অর্থাৎ এটাকে যদি এই পাশে পার করে দিই তাহলে এরকম এই লাইনটা আসে।
তো এখান থেকে যদি আমরা ডি কে কমন নেই তাহলে ইউ মাইনাস কি থাকে এখানে, ইউ মাইনাস আমাদের ডি এস থাকতেছে ইকুয়াল মাইনাস ডি ডব্লিউ, এটাই এখানে লিখছে, ঠিক আছে। তো এরপরে দেখেন এখানে আর মূলত আমরা কি জানি যে ইউ মাইনাস টি এস এটাই হচ্ছে কি হেলমহোল্টজের মুক্ত ফাংশন এফ দ্বারা প্রকাশ করা হয়, যে কারণে এই যে ডি লেখা হয়েছে প্রথমে এবং এইটার পরিবর্তে আমরা কি লিখবো, এফ লিখবো। এটা হচ্ছে কি মুক্ত ফাংশনের সূত্র, মাইনাস ডি ডব্লিউ যা আছে তাই থাকলো। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন। এখন এটা এখানে লিখে দেওয়া হয়েছে যে এই এফ টি, এই ইউ মাইনাস টি এস কে হেলমহোল্টজের মুক্ত শক্তির ফাংশন বলা হয়। এখন এই যে ডিএফ, এই ডিএফ ইকুয়াল আমরা কি লিখতে পারবো, এই যে ডি ডব্লিউ, এই ডি ডব্লিউ মাইনাস ডি ডব্লিউ ইকুয়াল কি, কি লেখা যায় এখানে, ডি ইন্টু কি ইউ মাইনাস টি এস। তো সেটাই আমরা লিখে নিচ্ছি যে এই যে ডি এফ লিখলাম আর মাইনাস ডি ডব্লিউর পরিবর্তে এটা লেখা যায়, তাহলে ডি ইউ মাইনাস টি এস এটা লেখা হইলো এখানে। এখন আমরা এই যে যেটা আছে এটাকে হচ্ছে কি করব, অন্তরীকরণ করে দিব, অর্থাৎ ডি এটার সাথেও আছে, এই ডি এটার সাথেও কি আছে, অন্তরীকরণ অবস্থায় আছে। তো এখানে আমাদের ইউভি সূত্র পড়বে, তো এটাকে যদি আমরা করি তাহলে ডি ইউ হয়, আর এটা হচ্ছে কি ইউ আর কি ভি, অর্থাৎ ইউ ঠিক ভি এর অন্তরীকরণ, যদি ইউ ঠিক থাকে অর্থাৎ টি ঠিক ভি এর অন্তরীকরণ মানে কি ডিএস, আবার হচ্ছে কি মাইনাস, এবার হচ্ছে কি ভি ঠিক ইউ এর অন্তরীকরণ, ইউ এর অন্তরীকরণ করলে কি হবে ডি টি। ওকে, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দেখেন যে আমরা আবার জানি এই যে ডি ইউ, ঠিক আছে, এই লাইনটা এখানে আপনারা সাইড নোট করে দিতে পারেন যে যেহেতু ডি ইউ ইকুয়াল টি ডি এস মাইনাস পি ডিভি, এটা কি ওই যে তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্র থেকে আমরা পাইছি, ঠিক আছে, যে ডি ইউ ইকুয়াল কি টি ডি এস মাইনাস পি ডিভি, প্রথমবারেই লিখে নিছি না, যে তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্র থেকে ডি ইউ ইকুয়াল টি ডি এস মাইনাস পি ডিভি। তো এই যে এখানে যে ডি, এই যে ডি ইউ যেটা আছে এই ডি এর এখানে যদি আমরা টি ডি এস মাইনাস পি ডিভি লিখি তাহলে আমাদের এই সূত্রটা মোটামুটি কি আসে, এখানে দেখেন যে ডি এফ ইকুয়াল এই যে ডি ইউ, এই ডি ইউ এর পরিবর্তে আমরা এটা লিখবো টি ডি এস মাইনাস টি ডি ভি, আর এখানে কি আছে মাইনাস টি ডি এস মাইনাস এস ডি টি, ঠিক আছে। এখন এখান থেকে আমাদের কি কি কাটে যায় দেখেন, এই যে টিডিএস, এই টিডিএস কাটে যায়, তাহলে কি থাকে মাইনাস পিডিভি, এখানে থাকে কি মাইনাস এস, আমাদের এখানে কি কি থাকে দেখেন একটু, হ্যাঁ, তাহলে আমাদের এটা এবং এটা কাটে গেলে মাইনাস পিডিভি এবং এখান থেকে মাইনাস এসডিটি, তাহলে সেটা আমরা লিখলাম একবারে যে ডিএফ ইকুয়াল মাইনাস পিডিভি মাইনাস এসডিটি। তাহলে এটা কিভাবে হইলো আশা করি বুঝতে পারছেন, যে এই যে ডিউ ইউ ইকুয়াল যে মান প্রথম এবং দ্বিতীয় সূত্র থেকে পাইছি সেটা মূলত এখানে বসাই দিয়ে এই কাটাকাটি করে আমরা হচ্ছে এই যে ডিএফ, এই ডিএফ ইকুয়াল আমরা এটা পাচ্ছি। ওকে, এখন আমরা ওই যে আগেরটার মতো এখানে আমরা হচ্ছে কি এবার আমরা এটাকে হচ্ছে টি এবং ভি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। এবার কি করব, টি এবং ভি এর সাপেক্ষে, ঠিক আছে, টি এবং ভি এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে একবার হচ্ছে আমরা ভি কে স্থির রাখবো, একবার হচ্ছে কি আমরা কি করব টি কে স্থির রাখবো। তো ভি কে যখন আমরা স্থির রাখবো তখন টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তো ভি কে স্থির রাখলে এই মানটা 0 হয়ে যাচ্ছে, এখানে কি ডিএফ ডিটি, আর এখানে কি ডিটি ডিটি কাটে যায় তাহলে মাইনাস এস থাকে, মাইনাস এস আগে যেভাবে করলাম। এবার হচ্ছে ভি এর সাপেক্ষে যদি করি তাহলে টি কে আমরা স্থির করবো, টি কে স্থির রাখলে এই যে টি এর মান 0 মানে এই পুরো মানটা 0 হয়ে যাচ্ছে, কোন অবস্থায় আছে। আর এখানে কি মাইনাস পিডিভি, তো এই পিডিভির আমরা ডিভি এবং আংশিক অন্তরীকরণ ডিভি কাটে যে ওয়ান থাকে, ওয়ানের সাথে এটা গুণ করলে কি হয় মাইনাস পি থাকে। যেহেতু এখানে ডিএফ একটি পূর্ণ বিভেদক, এই যে আগেরটার মতো এখন করবো, ঠিক আছে, তো পূর্ণ বিভেদক হওয়ার কারণে আমরা ওই আকারে নিয়ে যাব, নিয়ে যাওয়ার নিয়ে যেতে হবে কিভাবে, এখানে দেখেন যে প্রথমে এই যে ডেল ডেল ভি, এটাকে প্রথমে আমরা লিখবো, লেখার পর এখানে যা আছে তাই লিখবো, লেখার পর এই যে এখানে যে টিটা আছে টিটাকে এখানে লিখবো। আবার এই পাশে আমরা কি করব, এই পাশে আবার এই যে আবার হচ্ছে কি ডেল ডেল টি, এই যে ডেল টি যা আছে তাই লিখবে, এখানে এইটা যা আছে সেই অংশটা থাকবে, এটার সাথে যে ভিটা আছে ভিটাকে এখানে লিখবো, ঠিক আছে। লেখার পরে এখন আমরা এখানে যে মানটা পাইছি শুধু সেই মানটা লিখবো, যে ডেল ডেল টি ভি যখন স্থির তখন আমরা মানটা পাইছি এস, এই জন্য এখানে এই এসটাকে এখানে লিখবো। তো এখানে দেখেন একটা বিষয় সেটা হচ্ছে তাহলে আমরা
শুধুমাত্র মানগুলা বসাই দেবো, এখানকার যে মান -s, তো এই যে s, আর এখানে কি -p, এই যে আমাদের এটা p হবে f না, হ্যাঁ এটা p s, আর এটার মান হবে p। এটা আমরা বসাই দিলে এটাই আমাদের হচ্ছে ম্যাক্সওয়েলের প্রথম তাপগতীয় সম্পর্ক। ঠিক আছে। তো এখানে একটা বিষয় যে বলতে পারেন যে ভাই এখানে মাইনাস গুলা কোথায় গেল, আসলে এই যে এসটা কি এখানে গুণ অবস্থায় আছে না, মানে পুরোটার সামনে কি হবে মাইনাস হবে, আর এই পিস সামনে কি আছে মাইনাস আছে, ওইটা পুরোটার সামনে কি হবে মাইনাস হবে। এই মাইনাস এবং এই মাইনাস কি যাবে কাটে যাবে, কাটে গেলে কি থাকে, এই যে একারটা আছে একারটা থাকে। তাহলে এই যে ডেল এফ ডেল ভি টি, এটার পরিবর্তে কি এই যে পি হবে এখানে। এটা ভাই একটু ভুল আছে, এটা একটু সংশোধন করে নিয়ম যখন নোট করবেন তখন অবশ্যই এখানে কি দিবেন, পি দিবেন। তাহলে আমাদের দুইটা সম্পর্ক গেল, এখন আমরা 3 নাম্বার যে সম্পর্ক এটা এখন আমরা করব। তো এই যে এটাও আগের মতো, যে এখানে এনথালপির মোট তাপ এইচ, ঠিক আছে, এইচ কে এনথালপির মোট তাপ দ্বারা প্রকাশ করা হয়। এনথালপির মোট তাপকে নিম্নোক্ত সমীকরণের সাহায্যে যদি আমরা প্রকাশ করি, আমরা জানি এটা, আমরা আগের ক্লাসে সূত্র দেখাইছিলাম যে এইচ ইকুয়াল ইউ প্লাস পিভি লেখা যায়, তো এটাকে লিখলাম। এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এখানে কি হবে ডিএইচ, এখানে কি ডিইউ, আর এটাকে কি ইউভি সূত্র ধরা যায়। তখন কি ইউ ঠিক অর্থাৎ পি ঠিক, ভি এর অন্তরীকরণ ডিভি প্লাস ডি ঠিক পি এর অন্তর্গণ অর্থাৎ কি ডিপি। এখন আমরা আবার কি জানি যে আমরা তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্র থেকে জানি যে ডি ইউ ইকুয়াল পিডি এস মাইনাস পিডি ভি। তো এখানে যে এই যে ডি ইউ যেটা আছে, এই ডি এর ওখানে আমরা হচ্ছে টিডিএস মাইনাস পিডিভি যদি বসাই, তাহলে আমাদের এখানে দেখেন এই যে পিডিভি আর এখানে কি আছে ভিডিপি, এই বিষয়টা এক হয়। তো এইটা এবং এটা কি যাবে কাটে যাবে, কাটে গেলে আমাদের কি থাকে টিডিএস আর এটা পিডিভি থাকবে। তাহলে আমরা সরি আহ এই মূলত পিডিভি কাটে যাবে আর কি, আর ভিডিপি যা যা আছে তাই থাকবে। হুম। তো অন্তরীকরণ করে আমরা এটা পাইছি, যে এই যে পিডিভি এবং এই পিডিভি কাটে যাবে, আর টিডিএস আর এই ভিডিপি যা আছে এটা থাকবে। এখন এখান থেকে দেখেন যে এই যে এইচ কে আবার আগের মতো, হ্যাঁ এই যে এস এবং পি, এই দুইটা সাপেক্ষে আমরা আংশিক অন্তরীণ করব। তো এই পর্যন্ত লিখলে কিন্তু বাকি প্রসেসটা সবগুলোর ক্ষেত্রে একই। এখানে যেটা যেটা থাকতেছে সেটা দ্বারা কি করতে হবে আংশিক অন্তরণ। এখানে এস আর পি আছে, এস আর পি তে আংশিক অন্তরীণকরণ। এই যে উপরেরটার ক্ষেত্রে আমরা আগেরটা যেটা করলাম, প্রথম সূত্র যেটা প্রমাণ করলাম, সেটার ক্ষেত্রে আমরা কি এই যে এখানে কি আছে ভি আর টি আছে, এই জন্য টি আর ভি এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করলাম। এবার হচ্ছে প্রথম যেটা করলাম, এখানে দেখেন আমাদের এস আর ভি আছে, এই জন্য এস আর ভি দ্বারা কি করলাম আমরা এই এস আর ভি আছে, এস আর ভি দ্বারা আমরা হচ্ছে আংশিক অন্তরীণ করলাম। এরপর হচ্ছে পূর্ণ বিভেদকে নিয়ে গেলাম, পূর্ণ বিভেদকে নিয়ে যায় মানটা বসাই দিলে আমাদের কি প্রমাণ চলে আসতেছে। সূত্রের ক্ষেত্রে কি একই, ঠিক আছে। তো এই প্রশ্নটা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে। তো এস আর পি এর সাপেক্ষে যদি আমরা এটাকে আংশিক অন্তরীকরণ করি তাহলে আমাদের কি হবে, প্রথমে যখন আমরা এস এর সাপেক্ষ করব তখন পি কে স্থির রাখবো। তো পি কে স্থির রাখলে আমাদের হচ্ছে কি এই মানটা জিরো হয়ে যাচ্ছে, মানে পি ইকুয়াল জিরো। তো পি যখন জিরো হয়ে যাবে পুরোটা কি জিরো, তখন কি হচ্ছে এখানে আমাদের এই যে এস এর সাপেক্ষ করতেছি এই জন্য কি এটা কাটা যায়, আমাদের ওয়ান থেকে ওয়ানের সাথে টি গুণ করলে টি হয় আগেরটার মতোই। আর এটাকে যদি আমরা এবার পি সাপেক্ষ আবার পি সাপেক্ষ করি তখন এস কে আমরা স্থির রাখবো, তখন এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে। আর এখানে কি থাকবে ভি থাকবে। যেহেতু এই ডিএস একটি পূর্ণ বিভেদক বা পূর্ণ অন্তরক, কাজে আমরা আগেরটার মতো, ঠিক আছে, এই যে ডেল ডেল পি এটা আমরা এখানে বসাবো, ডেল ডেল পি কে সামনে বসাবো, এটা যা আছে তাই থাকবে, এই এসটা এখানে আসবে। আর আবার হচ্ছে কি আবার এই যে ডেল ডেল এস যেটা আছে এটা সামনে বসবে, এবং এই যে পি যেটা আছে পি এখানে থাকবে। এখন এগুলার যে মানটা পাইলাম সে মানটা শুধু জাস্ট বসাই দেবো, এই যেখানে কি কি পাইছি টি বসাই দেবো, আর এখানে কি পাইছি ভি আসছে ভি বসাই দেবো। তাহলে এইটা মূলত কি আমাদের এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তৃতীয় তাপগতিবিদ্যার তাপগতীয় তৃতীয় সম্পর্ক, এটা ঠিক আছে। তো এগুলাকে আপনারা এই যে বইয়ে সূত্র দেওয়া আছে, আপনারা সূত্র দেওয়ার দরকার নাই। আমাদের সমীকরণ এই যে 5 ছিল না, এরপরে এটাকে আপনারা হচ্ছে 6 দিবেন, হ্যাঁ এই পর্যন্ত মিশিয়ে দিবেন, এটা 6, এরপরটা দিবেন 7 সমীকরণ, এগুলা এটাকে দিবেন 7 নম্বর সমীকরণ 7, ঠিক আছে। এর সর্বশেষ আমরা হচ্ছে আমাদের গিবসের অপেক্ষক থেকে আমরা ম্যাক্সওয়েলের সম্পর্ক একটা প্রতিপাদন করবো।
তো গিবসের অপেক্ষককে জি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, আর আমরা জানি এনথালপির পরিবর্তন সূত্র ডিএইচ ইকুয়াল টিডিএস প্লাস ভিডিপি। এটা হচ্ছে কি এনথালপির পরিবর্তনের সূত্র, এটা লেখা যায়। তো এখন সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এই যে টিডিএস আমরা আগেও দেখছিলাম 2 নম্বর সম্পর্কে যখন প্রমাণ করছিলাম, তখন বলছিলাম যে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে টিডিএস ইকুয়াল লেখা যায় ডিটিএস, এবং সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যখন হচ্ছে কি পি স্থির, ঠিক আছে, তখন এই যে ডিপি ইকুয়াল 0 লেখা যাচ্ছে। তো যদি প্রক্রিয়াটি সমস্যা ও সমষ্ণ সংঘটিত হয় তাহলে ডিএইচ ইকুয়াল ডিএইচ ইকুয়াল, যেহেতু ডিপি শূন্য, যেহেতু এটা পুরোটাই শূন্য হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে আমাদের এই যে টিডিএস, এটাকে আবার লেখা যায় ডিটিএস, এই জন্য এটাকে আমরা ডিএইচ ইকুয়াল টিডিএস ডিটিএস লিখতে পারি। এখন এখান থেকে একটা বিষয়, সেটা হচ্ছে যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, ডিএইচ মাইনাস ডিটিএস ইকুয়াল কি হয়, 0 হয়। এখান থেকে আমরা যদি ডি কে যদি আমরা কমন নেই তাহলে কি হয়, এইচ মাইনাস এখানে কি হয়, এখানে হয় আমাদের টি এস ইকুয়াল কি 0। এই জন্য এখানে লেখা হয়েছে ডি এইচ মাইনাস টি এস ইকুয়াল 0। আর এইটাই হচ্ছে কি এইচ মাইনাস টি এস, এটা হচ্ছে কি গিবসের অপেক্ষক জি। ঠিক আছে, এই জন্য এখানে জি লেখা হয়েছে ডি, তাহলে ডি জি ইকুয়াল কি 0। এখানে জি ইকুয়াল এই যে এইচ মাইনাস টি এস, এটাকে বলে দিছে যে গিবসের অপেক্ষক বলা হয়। আমরা আগের ক্লাসে গিবসের অপেক্ষক সূত্রটা দেখাইছিলাম। তো এখানে শুধু বলে দিছে যে এই যে এটার পরিবর্তে যে জি লিখলাম, এই মূলত জিটাই হচ্ছে কি গিবসের অপেক্ষক। আর এখন আমরা লিখতে পারবো যে, আমরা এখানে যেটা লিখতে পারবো দেখেন, হ্যাঁ, তাহলে এখানে আবার আমরা যেটা করতে পারি যে এখন এই যে জি ইকুয়াল এইচ মাইনাস টি এইচ, এখানে এই এইচ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ইউ প্লাস পিভি। কারণ কি আমরা 3 নাম্বার যেটা প্রমাণ করলাম সেখানে দেখলাম যে আমাদের এই যে আহ এখানে দেখেন 3 নাম্বারটাতে, 3 নাম্বারটাতে আমরা কি দেখলাম যে এনথালপি বা মোট তাপ, এই সমীকরণটাকে এইচ ইকুয়াল ইউ প্লাস পিভি লেখা যায়। ঠিক আছে, এই জন্য এইচ এর মান আমরা ইউ প্লাস পিভি এখানে আমরা বসাবো। তো আমরা সেটা বসাইলাম, এখানে এইচ এর পরিবর্তে আমরা ইউ প্লাস পিভি আর মাইনাস টি এর যা আছে তাই থাকলো। এখন আমরা যদি পুরোটাকে যদি আবার হচ্ছে কি অন্তর্করণ করি, অর্থাৎ এখানে আমরা যদি ডি প্রয়োগ করি তাহলে এখানে কি হবে, ডি প্রয়োগ করলে ডি ইউ, আর এটা হচ্ছে কি ইউভির সূত্র হবে, এটাও কি হবে ইউভির সূত্র হবে। তো এটা যদি আমরা ইউভির সূত্র করি তাহলে ইউ ঠিক পি এর অন্তর্করণ, তাহলে ইউ ঠিক পি এর অন্তর্করণ কি ডি এর অন্তর্করণ ডিভি, আবার কি ভি ঠিক এবার কি পি এর অন্তর্করণ তাহলে ডিপি, এগুলো হচ্ছে কি আমাদের মাইনাস, আবার হচ্ছে কি ইউ ঠিক মানে কি টি ঠিক, ভি এর অন্তর্করণ মানে কি ডিএস, এবং ভি ঠিক এস এর আমার হচ্ছে ইউ এর অন্তর্করণ, ইউ মানে কি এখানে কি কিউ এর অন্তর্করণ, এটাকে আমরা লিখে দিলাম। এখন এখান থেকে আমরা যেটা কাটাকাটি করতে পারি সেটা হচ্ছে এখানে দেখেন যে আহ আমরা এই যে ডি ইউ, এই ডি ইউ ইকুয়াল আমরা সূত্র কি জানি যে টিডিএস মাইনাস পিডিভি, আগে থেকেই জানি এটা। হ্যাঁ, প্রথম থেকে দেখেও আসতেছি যে ডি ইউ ইকুয়াল লেখা যায় কি টিডিএস মাইনাস পিডিভি লেখা যায়। তো এখান থেকে আমরা এই মানটা এখানে বসাই দেব, যদি বসাই দেই তাহলে এখানে কি লিখতে পারবো যে ডি জি যা আছে থাক, আর ডি এর পরিবর্তে যদি টিডিএস মাইনাস পিডিভি লিখি তাহলে এই মাইনাস পিডিভি এর পিডিভি কাটে যায়, আর এখানে টিডিএস আর এখানে মাইনাস টিডিএস কাটে যায়, তাহলে এখানে কি থাকে মূলত ভিডিপি আর মাইনাস কি এসডিটি থাকে, তাহলে ভিডিপি মাইনাস এসডিটি এটা থাকলো। ওকে, এখন দেখেন আমরা এই যে এটাকে কি করব, আগের মতো পূর্ণ বিভেদকে নিয়ে যাব। পূর্ণ বিভেদকে নিয়ে যাওয়ার আগে তো আমাদেরকে হচ্ছে এটাকে আবার আংশিক অন্তরণ করতে হবে। তো এই জি কে পি এবং এবার পি এবং এটি এর সাপেক্ষে কি করব, আংশিক অন্তরীকরণ করব। আংশিক অন্তরণ করলে আমাদের এই মানগুলো আসবে, আমরা আগে এগুলা বারবার করে দেখাইলাম। তো এই মানটা আসার পরে এটাকে আমরা কি আবার পূর্ণ বিভেদকে নিয়ে যাব, পূর্ণ বিভেদকে নিয়ে গেলে যাওয়ার সিস্টেমটা কি আবারও দেখায় যে এই যে ডেল ডেল কি আগের মতো, হ্যাঁ, এটাকে সামনে বসাবো আর এটা যা আছে তাই থাকবে, আর এই পি এখানে বলবে। আর এটার ক্ষেত্রে কি আবার এটা করব, এটা করব। তো আমাদের প্রমাণ কিন্তু শেষ। হ্যাঁ, এই যে এটার পরিবর্তে আমরা হচ্ছে যে মানটা পাইছি এখানে ভি, সেই ভি কে বসাবো, আর এটার পরিবর্তে যে মানটা পাইছি মাইনাস এস, মাইনাস এখানে থাকবে এস বসে দিব। এইটা মনে হচ্ছে কি তাপগতিবিদ্যা ম্যাক্সওয়েলের তাপগতীয় দ্বিতীয় সম্পর্ক এটা। হ্যাঁ,
তো এটাকে আপনারা হচ্ছে সমীকরণ 8 দিয়ে নিতে পারেন, সমস্যা নাই, অথবা সমীকরণ গুলো না দিলেও এদিকে সমস্যা নাই। তো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, আশা করি আপনারা এটা দিয়ে